আচ্ছা, সো আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিএসএ টু এর যে টপিকগুলো দেখলাম, এইবারের টপিকগুলা এইবারের টপিকগুলো অনুযায়ী যদি আমাদের লাস্টবারের যে কোয়েশ্চেনটা আছে ডেটা সায়েন্সের ডিএসএ টু এর যে কোয়েশ্চেনটা আছে ওইটা যদি সলভ করি আমার মনে হয় মোটামুটি হচ্ছে সবগুলাই কাভার হয়ে যাওয়ার কথা। সো সেইটাই করব, যাতে হচ্ছে আর যদি তাও এক্সট্রা কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে ডিউরিং দিস সলভিং সেশন অথবা এই সলভের পরে গিয়ে আস্ক করতে পারো, ওটার অ্যান্সার দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আর মিটিংটা আমি ওপেনই রেখে দিছি যাতে যে কেউ এসে জয়েন করতে পারে। আচ্ছা, সো শুরু করি। ফার্স্ট অফ অল যেই আমাদের যে মিড এক্সাম হয়েছিল সেটা 30 মার্কস হয়েছিল, 1.5 ঘন্টা টাইম। অ্যান্ড এই 30 মার্কসের মধ্যে মোট 4টা কোয়েশ্চেন ছিল, অ্যান্ড 4টা কোয়েশ্চেনের মধ্যে আরও ডিভিশন ছিল। সো প্রায় বলতে গেলে আমি যদি ধরি 3টা, 5টা, 7, 8, 9, প্রায় 9-10টার মতো কোয়েশ্চেন ছিল। অ্যান্ড টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়, কজ এখানে কিছু সিমুলেশন দেখাইতে হয়, অনেক জিনিসপত্রগুলো ড্র করতে হয়, তারপর ছক টক করতে হয়। সো আমি সাজেস্ট করব যখনই কোয়েশ্চেন পেয়ে যাবে, আই গেস 4টাই কোয়েশ্চেন হওয়ার কথা, তো তোমরা একটু টাইমগুলোকে ডিভাইড করে টাইম ম্যানেজমেন্টটা একটু ঠিকঠাক মতো করবা। যেমন অনেকগুলো কোয়েশ্চেনে হয়তো তোমার তেমন বেশি টাইম লাগার কথা না, যেমন 1 নাম্বার কোয়েশ্চেনটা একটু কম টাইম লাগার কথা। সো ওইটাতে একটু কম টাইম দিয়ে, বা যেগুলোতে হচ্ছে সিমুলেশন অ্যান্ড হচ্ছে ড্রয়িংয়ের ব্যাপার স্যাপার আছে ওগুলোতে একটু বেশি টাইম দিলে আই গেস বেটার হবে। ফার্স্ট অফ অল এটা, আর কোয়েশ্চেনের ওভারভিউ যদি বলি তাহলে হচ্ছে um, এই পার্টটা হচ্ছে আমাদের একদম শুরুর দিকে যেটা পড়াইছে, টাইম কমপ্লেক্সিটি, মাস্টার্স থিওরাম অ্যান্ড আদার্স যেসব জিনিসগুলো আছে এগুলো নিয়ে ফার্স্ট কোয়েশ্চেনটা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেনের ফার্স্ট পার্টটা হচ্ছে হাফম্যান কোডিং নিয়ে, সেকেন্ড পার্টটা ছিল হচ্ছে এটাকে কী বললেন, অ্যাক্টিভিটি সিলেকশন নিয়ে। থার্ড কোয়েশ্চেনটা থার্ড কোয়েশ্চেনটা অনেকে দেখে মনে করতে পারে যে এটা রড কাটিংয়ের একটা প্রবলেম ছিল, সো রড কাটিং প্রবলেমটার মতো, বাট এটা আসলে হচ্ছে কয়েন চেঞ্জ প্রবলেম। অ্যান্ড কয়েন চেঞ্জ প্রবলেমের সাথেই 01 ন্যাপস্যাক প্রবলেমও ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দুইটা হচ্ছে সাম, এটা ছিল হচ্ছে আমাদের সামেশন অফ অ্যারে, আর এটা ছিল হচ্ছে মিনিমাম সামেশন অফ মিনিমাম সাব অ্যারে, মানে মিনিমাম সাব অ্যারে সাম। আমাদেরকে সাধারণত পড়ানো হয় হচ্ছে ম্যাক্সিমাম সাব অ্যারে সাম। আই ডোন্ট নো তোমাদের হচ্ছে স্লাইডগুলোতে আছে নাকি, থাকার কথা, ম্যাক্সিমাম সাব অ্যারে সাম থাকার কথা। সো আমরা সাধারণত আছে স্লাইডে ম্যাক্সিমাম সাব অ্যারে সাম? হ্যাঁ, আছে। কোন স্লাইডটা আছে এটা? ডিভাইড এন্ড কন্ট্রোলের সাইডটা প্রিপেয়ার করো। ডিভাইড অ্যান্ড কনকোয়ারের এটাতে কি পাবো? ম্যাক্সিমাম অ্যান্ড, আচ্ছা এটা তো হচ্ছে ম্যাক্স অ্যান্ড মিন। এটার পরে হ্যাঁ হ্যাঁ, এই যে, সো আমাদের যেই স্লাইডগুলো দেয় অথবা পড়ায় ওখানে হচ্ছে ম্যাক্সিমাম সাবঅ্যারেসামটা হচ্ছে বের করতে বলে, এই যে এভাবে সেম জিনিসই, জাস্ট আমরা মিনিমাম সাবঅ্যারেসামটা বের করতে হবে হয়েছিল। সো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কজ আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, সবাই সাবঅ্যারেসাম দেখে ডিরেক্ট মানে কোয়েশ্চেনটা ঠিকমতো না পড়েই ম্যাক্সিমাম সাবঅ্যারেসাম বের করে দিছিল। সো অনেকেই পারতো, বাট কোয়েশ্চেন না ঠিকমতো না পড়ার কারণে 4 মার্কস অলরেডি গন, কজ ওরা হচ্ছে মিনিমাম সাবের পরিবর্তে ম্যাক্সিমাম সাবের বের করছিল। সো কোয়েশ্চেনগুলো একটু ভালো মতো পড়তে হবে। অ্যান্ড আচ্ছা, এইটুক ছিল হচ্ছে কোয়েশ্চেনের উপর ওভারভিউ, অ্যান্ড কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, অ্যান্ড কোয়েশ্চেনগুলো কীভাবে সুন্দর মতো পড়ে পড়ে অ্যান্সার করতে হবে, অ্যান্ড কোন কোন টপিকের উপরে আমাদের কোয়েশ্চেনগুলো আসছে। সো আই গেস এই টপিকগুলো কাভার করলে মোটামুটি সবগুলোই হয়ে যাওয়ার কথা। সো আমি একদম শুরু থেকেই শুরু করব। সো এখানে বলছে যে সাপোজ এ প্রবলেম এক্স অফ সাইজ এন, এখানে একটা সাইজ দিয়ে দিছে সাইজ এন, ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 সাব প্রবলেমস। ওই সাইজ এন যেই প্রবলেমটা ছিল ওটা কয়টা সাব প্রবলেমে ডিভাইড করা যায়? 3টে সাব প্রবলেমে, অফ ইচ সাইজ এন বাই 4। Each of the problems can be solved recursively in time t n by 4 respectively. The cost of dividing the problem and combining
দ্য রেজাল্ট এই যে কম্বিনেশনে বা হচ্ছে মার্জিং স্টেপের যেই কস্ট সেটা দিয়ে দিছে অর্ডার অফ এন লগ এন। ফর্মুলেট দ্য রিকারশন রিলেশন অ্যাজিউমিং টি অফ ওয়ান ইজ ইকুয়ালস টু অর্ডার অফ ওয়ান। ওকে, সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে, আচ্ছা আমার হাতের লেখা এই মাউস দিয়ে লিখি তো তেমন একটা ভালো না, সবাই একটু এটার সাথে ইয়ে করে নিও, প্যারা নিও না এটা নিয়ে। যদি বেশি বুঝতে অসুবিধা হয় তাহলে বললে হবে, আমি ওটা আবার মুছে আবার সুন্দর মতো লিখে দেবো। সো টি অফ এন ইজ ইকুয়ালস টু এ টি অফ এন বাই বি প্লাস theta of theta of n to the power alpha, n to the power alpha, এই সূত্রটা আছে। এখন এখানে কোনটা কি, এ হচ্ছে আমাদের এই আমাদের প্রবলেমটা কতটা সাব প্রবলেমে ডিভাইড করা হয়েছে, তাই না? সেটা হচ্ছে আমার এ এর মান, তাহলে আমার এ এর মান হবে হচ্ছে 3। সো এ ইজ ইকুয়ালস টু 3। আমাদের প্রবলেমটা কতটা সাব প্রবলেম ডিভাইড করা হচ্ছে সেটা হচ্ছে আমার এর মান, এর মান আসলে আমাদের 3। বিটা কি, বিটা হচ্ছে আমাদের যেই সাব প্রবলেমগুলো আছে সেটার যে সাইজটা সেটা এন বাই বি হয় সাধারণত। সো এখানে দেওয়া আছে এন বাই বি ইজ ইকুয়ালস টু এন বাই 4, এন বাই 4। সো বি ইজ ইকুয়ালস টু 4, ইজ ইকুয়ালস টু 4, 4। ওকে, দেন আমাদেরকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় কি আসবে আসলে। এখানে এই এন টু দি পাওয়ার আলফা, এন টু দি পাওয়ার আলফা জিনিসটা কি, এন টু দি পাওয়ার আলফা জিনিসটা হচ্ছে আমাদের মার্জিং স্টেপের যেই টাইম কমপ্লেক্সিটি সেটা সেটা আমাদেরকে অলরেডি দিয়ে দিছে, সেটা হচ্ছে অর্ডার অফ এন লগ এন, এন এটা হচ্ছে আমাদের থিটা অফ এন টু দি পাওয়ার আলফা এর মানটা। তাহলে যেহেতু আমাদের কাছে সবগুলো মান চলে আসছে, আমরা জাস্ট এখানে এখন মানটা বসাই দিব। মানটা বসাই দিলে আসবে হচ্ছে 3t ইন্টু সরি টি অফ এন বাই 4 প্লাস এখানে আমরা থিটা অফ এন টু দি পাওয়ার আলফা এর জায়গায় ডিরেক্ট অর্ডার অফ এন লগ এন বসাই দেব, লগ এন, ইজি। সো এটাই হচ্ছে আমার যেই ইয়েটা বের করতে বলছে, রিকারেন্স রিলেশনটা বের করতে বলছে সেটা টি অফ এন আর কি। সো এটা এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, না থাকলে আমরা আস্তে আস্তে পরের পার্টে চলে যাব। এটা একটু ঠিক করে নেই আমি। এটা হচ্ছে থিটা অফ এন টু দি পাওয়ার আলফা এর মান। আচ্ছা, আচ্ছা এটা যদি কারোর কোনো প্রবলেম না থাকে, কোয়েশ্চেন না থাকে, তাহলে পরেরটাতে চলে যাই। যে কেউ কোনো কোয়েশ্চেন করতে পারে, নো প্রবলেম, কজ হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে সাথে সাথেই যাতে হচ্ছে সলভ হয়ে যায়, কজ এগুলো কিন্তু এক একটা টপিক, ঠিক আছে? এগুলো এক একটা টপিক মাস্টার্স থিওরামের আন্ডারে পড়ে, দেন আদার্স যেই সব রিকারেন্স সলিউশনের অঙ্কগুলো আছে সেগুলোর আন্ডারে পড়তেছে। সো যদি কোনো কনফিউশন থাকে সাথে সাথে আস্ক করবা, যাতে সাথে সাথে আমি অ্যান্সারটা দিয়ে দিতে পারি, বিকজ এই টপিকে আর আসা হবে না, পরের টপিকগুলোতে চলে যাব আর কি আস্তে আস্তে। আচ্ছা, আমরা যেই ফর্মুলাটা দেখছিলাম এটা হচ্ছে আসলে জেনারেল ফর্মুলা অফ ডিভাইড অ্যান্ড কনকার, অ্যান্ড এটার সবগুলোর পরিচয় তো দিলামই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাস্টার্স থিওরাম ইউজ করে কিভাবে একটা রিকারেন্স প্রবলেম সলভ করতে হয় সেটা দেখব, ঠিক আছে? সো আমাদের যে রিকারেন্স প্রবলেম, আচ্ছা এখানে একটা রিকারেন্স প্রবলেম দিয়ে দিছে, রিকারেন্স ইকুয়েশন দিয়ে দিছে যে টি অফ এন ইজ ইকুয়ালস টু 3 ইন্টু টি অফ এন বাই 3 প্লাস অর্ডার অফ 1, where t of 1 is equals to order of 1. তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট এইটার সাথে তুলনা করে এটাকে হচ্ছে আমার যে জেনারেল ফর্মুলা আছে ওই জেনারেল ফর্মুলার সাথে তুলনা করে বিভিন্ন মানগুলো বের করব, মানগুলোকে ইউজ করে আমি এটা সলভটা করব।
এই ইকুয়েশনটা সলভটা করব। সেটা আমাকে কিভাবে করতে হবে, আমার এইখানে যেই সূত্রটা আছে এটা একটু আমি আবার এখানে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলাটা, তাই না? এই জেনারেল ফর্মুলাটার সাথে যদি আমি হচ্ছে এটা আমার যেই উপরের ইকুয়েশনটা আছে, প্রবলেমের ইকুয়েশনটা, সেটাকে যদি হচ্ছে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে আমার এ এর মান হচ্ছে 3, এর মান আসতেছে 3, বি এর মানও আসতেছে 3, ঠিক আছে? সো বি এর মানও আসতেছে 3, আর যেই থেটা অফ এন টু দি পাওয়ার আলফা, এটার মান আসতেছে অর্ডার অফ 1, থেটা অফ এন টু দি পাওয়ার আলফা এটার মান আসতেছে আমার অর্ডার অফ 1। তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার কম্প্যারিজনের মাধ্যমে এটার সলিউশনটা বের করতে হবে। তাহলে আমি আমার যে মানগুলো বেরোইছে ওগুলো আগে একটু লিখে ফেলি, যে a is equals to 3, b is equals to 3, আর আলফা। আচ্ছা, এখানে আমার আসছে যে থেটা অফ এন টু দি পাওয়ার আলফা, আর এখানে আসছে হচ্ছে অর্ডার অফ 1। তার মানে কি আমার এন টু দি পাওয়ার আলফা সমান সমান হচ্ছে 1। এখন 1 কখন হয়, আমি 1কে এভাবে লিখতে পারি না, ইজ ইকুয়ালস টু এন টু দি পাওয়ার 0। আর যে কোনো কিছু টু দি পাওয়ার 0 করলে আমরা সেটার মান পাই কত, 1। তাহলে আমার আলফা ইজ ইকুয়ালস টু কত, এখানে আলফা ইজ ইকুয়ালস টু 0। এই 1 এর থেকে বা এই মানটা দেখে আলফা এর মান এক্সট্রাক্ট করার নিয়মটা কি বুঝতে পারছি সবাই? কোনো কনফিউশন আছে এটাতে? আচ্ছা, ঠিক আছে, কনফিউশন না থাকলে আমরা আগাবো। সো আলফা এর মান কত পাইছি, আলফা ইজ ইকুয়ালস টু 0 পাইছি, ভালো কথা। এখন আমাদের কাছে 3টা কেস থাকে। কেসগুলা কেসগুলো তো তোমাদের কাছে লেখা থাকার কথা, আমি জাস্ট ছোট করে বলে দেই। কেস 3টা হচ্ছে একটা, আচ্ছা আমাদের নিচে আরেকটা জিনিস বের করতে হবে, সেটাও বের করে নেই। সেটা হচ্ছে আমাদের বিটা এর মান বের করতে হবে, সরি বিটা এর মান বের, আচ্ছা পরে যারা আসছে তাদেরকে বলি আমরা আসলে কি করতেছি। আমরা স্প্রিং 2025 মিড এক্সাম আমাদের যে ডেটা সায়েন্সের যে ডিএসএ 2 এক্সামটা ছিল সেটা সলভ করতেছি। কজ মোটামুটি দেখলাম যে আমাদের আর এইবারের যেই সিলেবাস ফুললি মোটামুটি সেম। তো আমাদের এই প্রবলেমটা যদি আমরা আমাদের যে এই কোয়েশ্চেনটা যদি সলভ করি, মোটামুটি সিলেবাসের যতগুলো টপিক আছে সবগুলোকেই টাচ করে যাওয়া হবে। অ্যান্ড এছাড়াও যদি কারো কোনো প্রবলেম থাকে পরে গিয়ে আমরা ওটা সলিউশন করব। সো যেটা বলতেছিলাম যে এখানে এ বি আর আলফা এর মান বের করছি, এখন আমাদের বিটা এর মান বের করতে হবে। বিটা এর একটা সূত্র আছে, বিটা ইজ ইকুয়ালস টু লগ 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 বি বেজ এ। তাইলে এখানে আমার বি এর মান হচ্ছে 3, সো লগ 3 বেজ এ এর মানও 3, 3 বেজ 3 ইজ ইকুয়ালস টু আমার অ্যান্সার আসে 1। এখানে আমরা তাহলে দেখলাম যে আমার আলফা বিটা এর থেকে ছোট, আলফা আমার বিটা এর থেকে ছোট। একটা মিনিট, আচ্ছা সরি, আমরা কি বের করলাম, আলফা বিটা এর থেকে ছোট। তো এই জিনিসটার উপর বেস করে আমরা সলিউশনটা বের করতে পারি। এখন সেই সলিউশন বের করার জন্য আমাদেরকে 3টা কেস মনে রাখতে হয়। কেস 1, কেস 1-এর ক্ষেত্রে আলফা যদি বিটা এর থেকে বড় হয় তাহলে এটা কি হয়, এটা হচ্ছে কম্বাইন স্টেপের ডমিনেন্ট হয়, কম্বাইন স্টেপটা ডমিনেন্ট হয়। তখন আমার টি অফ এন ইজ ইকুয়ালস টু থেটা অফ এন টু দি পাওয়ার আলফা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার কেস 1। কেস 2 কি, কেস 2 হচ্ছে যদি আলফা বিটা এর থেকে ছোট হয়, আলফা যদি বিটা এর থেকে ছোট হয় তাহলে টি অফ এন ইজ ইকুয়ালস টু কী হবে, টি অফ এন ইজ ইকুয়ালস টু থেটা অফ এন টু দি পাওয়ার বিটা হবে।
সরি আমি মাউস দিয়ে লিখতেছি, সো আমার লেখা অত ভালো আসতেছে না, আর এমনিতেও আমার লেখা খারাপ, কিছু করার নেই। সো যদি বিটা বড় হয় তাহলে আমরা এন টু দি পাওয়ার বিটা দিব, যদি আলফা বড় হয় তাহলে আমরা আলফা এন টু দি পাওয়ার আলফা দিব। আর যদি আলফা আর বিটা সমান হয়, যদি কেস 3 হয়, আলফা সমান সমান বিটা হয়, যদি আলফা সমান সমান বিটা হয় তাহলে আমাদের টি অফ এন এর মান কত আসে, টাইম কমপ্লেক্সিটি কত আসে, থেটা অফ এন টু দি পাওয়ার আলফা ইন্টু লগ এন, লগ এন। তো এটা হচ্ছে আমাদের তিনটা কেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তিনটা কেস। আমাদের জাস্ট কি করতে হবে, যখন আমাদের এরকম সলভ করতে বলবে আমরা জাস্ট আলফা এবং বিটা এর মানটা বের করব, অ্যান্ড এই তিনটা কেসের উপর বেস করে আমরা সলভটা করে ফেলবো। এখন যদি আমরা আবার আমাদের এই সলভটাতে আসি, আমরা দেখব যে আলফা ইজ লেস দ্যান বিটা, মানে বিটা এর মান বড়। যদি বিটা বা কনকার স্টেপের বা মার্জিং স্টেপ ডমিনেন্ট হয় বা বিটা এর মান বড় হয়, তাহলে আমাদের টি অফ এন বা টাইম কমপ্লেক্সিটি কত হয়, ইজ ইকুয়ালস টু থেটা অফ এন টু দি পাওয়ার বিটা। সুতরাং টি অফ এন আমাদের এই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন টু দি পাওয়ার বিটা। আমার বিটা এর মান কত, 1, তার মানে হচ্ছে এন টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু অর্ডার অফ এন। এটা কি বুঝতে পারছি? এইটা আমরা তিনটা স্টেপে সলিউশন করি। স্টেপ ওয়ান হচ্ছে আমার এই যেই জেনারেল ফর্মুলা অফ ডিভাইড অ্যান্ড কনকার আছে সেটার সাথে তুলনা করা। স্টেপ 2 হচ্ছে তুলনা করে ওইটার মানগুলা সব কিছুর মান বের করা, এ বি আলফা বিটা এগুলার মান বের করা। অ্যান্ড স্টেপ 3 হচ্ছে আলফা এবং বিটা এর মানের উপর বেস করে কেসের উপর কেস থেকে উপরে আমাদের যে তিনটা কেস আছে ওই তিনটা কেসের যে কোনো একটা কেসের সাথে মিলায়ে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করা। বুঝা গেছে? এই সলিউশনে কার কোনো প্রবলেম আছে, কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন? আচ্ছা, বুঝাই যায় নাই নাকি? ওরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে। সো আমরা দুইটা কোয়েশ্চেন সলভ করলাম এ পর্যন্ত। একটা হচ্ছে আমরা এই আমাদের যেই গিভেন ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশনের উপর বেস করে একটা রিকারেন্স ইকুয়েশন বানাইছি, অ্যান্ড আরেকটা হচ্ছে ওই রিকারেন্স ইকুয়েশনটা কীভাবে সলভ করতে হয় সেটা দেখলাম তিনটা স্টেপসের মাধ্যমে। সো এই দুই টাইপের কোয়েশ্চেন প্রায়ই আসে। তোমাকে এরকম একটা হচ্ছে একটা সিচুয়েশন দিয়ে দিবে, এই সিচুয়েশনের উপর বেস করে তোমাকে হচ্ছে জেনারেল ফর্মুলা অফ ডিভাইড অ্যান্ড কনকার ইউজ করে এটাকে বানাইতে হবে, কি বলে রিকারেন্স প্রবলেমটাকে বানাইতে হবে, ইকুয়েশনটাকে বানাইতে হবে। অ্যান্ড আরেকটা আসে সেটা হচ্ছে যে রিকারেন্স ইকুয়েশনের সলভ কীভাবে করতে হবে সেটা আসবে। সো এই দুইটা যদি হয়ে যায় তাহলে আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি বের করা। সো আমরা এইটা টাইম কমপ্লেক্সিটিটা একটু বের করার ট্রাই করব। কেউ যদি কোথাও কনফিউশন মনে হয় জাস্ট ফ্রিলি আস্ক করবা ভাই, মানে তোমরা যদি মানে শরম পায়ে আস্ক না করো লাভ নাই, তোমাদেরই লস হবে। কেউ তোমাকে জাজ করবে না, কিছু করবে না, জাস্ট ফ্রিলি আস্ক করবা। সো আমরা এটা টাইম কমপ্লেক্সিটিটাতে আসি। ফার্স্ট অফ অল এই লাইনটা আমাদের একবার ইউজ হবে, তাই না? আচ্ছা আমরা জাস্ট আগে দাগগুলো টেনে নেই। আচ্ছা মুশফিক, হ্যাঁ, বলতেছি যে আমার না টাইম কমপ্লেক্সিটির বেসিকেও প্রবলেম আছে, বুঝছো? তুমি মানে কোনো ইউটিউব চ্যানেল আছে এরকম যেটা ধরো লাইক আমাকে ফার্স্ট থেকে বলবে আব্দুল বারিক ছাড়া, আব্দুল বারিক আবার কে? যে যার ইউটিউব চ্যানেল সবাই সাজেস্ট করে আর কি, উনি ছাড়া। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটিটা ইভেন দো তোমার রিকারশন প্লাস মানে আমাদের যে যে টপিক গুলো আছে আর কি, বুঝতে পারছো? এগুলো হচ্ছে কভার করবে এমন কোন ইউটিউব চ্যানেল আছে যেটা আচ্ছা ধরো দাঁড়া, আমাকে ফারহানের কি আছে নাকি দেখি। টাইম
আমি হচ্ছে ফারহান নামের একজনের ইয়ে দেখি, ভিডিও দেখে দেখে শিখছি। উম, আচ্ছা আচ্ছা, তুমি কি বাংলায় বুঝায় হ্যাঁ নাকি হ্যাঁ, বাংলায় ইংলিশে? বাংলায় বাংলায়। নাইস নাইস। সো আর তোমার কি ক্লাসটা কি রেকর্ড করা হ্যাঁ থাকছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি। টাইম নাইস। কমপ্লেক্সিটি। আচ্ছা, সো এই যে ফারহান, হ্যাঁ উনি হচ্ছে ব্র্যাকের স্টুডেন্ট ছিল, এখন মনে হয় হচ্ছে ইউএপিতে লেকচার হিসেবে আছে, অর সামথিং আই ডোন্ট নো, এরকম কিছু একটা হবে। যাই হোক, কিন্তু খুবই ভালো বুঝায়। স্পেশালি আচ্ছা আচ্ছা। আমাদের ব্যাচের মোটামুটি অর্ধেকের মতো স্টুডেন্টই হচ্ছে ওনার ভিডিও দেখে দেখে করছে। অ্যান্ড এখানে শুধু টাইম কমপ্লেক্সিটি না, তোমার হচ্ছে এরপরের যত তোমাদের টপিকগুলো আছে, যে জিরো অ্যান্ড ন্যাপস্যাক, তারপর হচ্ছে হাফম্যান থেকে শুরু করে যত টপিক আছে ওনার চ্যানেলে সব ভিডিও পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি এটা সাজেস্ট করবো, দেখো ওনার ভিডিওটা বুঝো নাকি, উনি সুন্দর মতো এক্সাম্পল দিয়ে বুঝায়, তো আই হোপ এটা বুঝতে পারবে আর কি। তো ওনার চ্যানেলের নাম হচ্ছে যে ফারহান হোসেন। তো তুমি টাইম কমপ্লেক্সিটি বাংলা দিয়ে সার্চ করলে ওনাকে পাইতে পারো। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে এরকম টাইপের? যে কোনো কোয়েশ্চেন হইতে পারে। আচ্ছা, আমার হচ্ছে ট্যাবুলেশনটা বুঝি নাই ভালো, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। কোনটা কোনটা? ট্যাবুলেশন মানে এখানে না, ওই ডিপিতে। আচ্ছা আচ্ছা, ওখানে তো ওইদিকে যাবো আস্তে ধীরে। সো আগে এই কোয়েশ্চেনের মধ্যে সলভ করে দেন হচ্ছে দরকার হলে ট্যাবুলেশনটা দেখাই দিব না। আচ্ছা, আচ্ছা, আমার আবার কি নেট চলে গেল নাকি? আচ্ছা, সো এই পাশ থেকে আবার শুরু করে দেই। এখন এইটার টাইম কমপ্লেক্সিটিটা আমাকে বের করতে হবে। সো আমরা জাস্ট ইমাজিন করব যে পাইথন লাইন বাই লাইন কাজ করে। ঠিক আছে, পাইথন লাইন বাই লাইন কোডটাকে সে এক্সিকিউট করে। সো সে ফার্স্টে, এটা তো একটা জাস্ট ফাংশনের মধ্যে ঢুকলো, এরপরে সে কী করবে, এই লাইনে আসবে, এই লাইনে কিন্তু সে একবারই আসবে, সে আর বারবার আসবে না। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ 1। আমার দেন সে কোথায় আসবে, দেন এই লাইনে আসবে, এই লাইনেও সেম, সে একবারই আসবে, সে জাস্ট এই লাইনে আসবে, দেন এর পরের লাইনে চলে যাবে। তাহলে এটারও টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। কিন্তু আমরা যখন এইরকম একটা লাইনে আসবো যেখানে লুপ আছে, সেক্ষেত্রে অবশ্যই লুপে কিন্তু সে মাত্র একবার আসে না, লুপে বারবার ঘুরতে থাকে। তখন আমাদের একটু ভাবনা চিন্তা করে এটা টাইম কমপ্লেক্সিটিটা লিখতে হবে। যেমন এখানে দেখাচ্ছে যে আমার while k is less than n, n নামের একটা ভ্যালু আছে, লেটস সে n এর মান হচ্ছে 11 বা 10। সো k এর মান যতক্ষণ পর্যন্ত না n এর থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। অ্যান্ড while লুপের ক্ষেত্রে অবশ্যই একটা ইনক্রিমেন্ট থাকবে। সো আমরা কি করব, ইনক্রিমেন্টটার দিকে তাকাবো যে এটা কত করে করে বাড়তেছে। আমরা এখানে দেখতেছি এটার 2 গুণ করে করে বাড়তেছে। ঠিক আছে, এটা 2 গুণ করে করে বাড়তেছে। তো যখন এরকম 2 গুণ করে বা 2 ভাগ করে এরকম করে যখন বৃদ্ধি পায়, তখন আমার টাইম কমপ্লেক্সিটিটা হয় লগ বেজ এন। ঠিক আছে, লগ কন্ট্রোল লগ, এখানে একটা বেস থাকে অ্যান্ড এন থাকে। এখন এই বেসটা কত হবে এটা ডিপেন্ড করে আসলে কত করে করে বাড়তেছে। এখানে যেমন কত, লেটস সে এক্স গুণ করে বাড়তেছে বা এক্স গুণ করে এক্স ভাগ করে বাড়তেছে, তাহলে এখানে লগ এক্স বেস এন হবে। যেমন এখানে আমরা দেখতেছি যে এই কে এর মানটা 2 গুণ করে করে বৃদ্ধি পেয়ে এন পর্যন্ত যাবে। কে এর মানটা 2 গুণ করে বৃদ্ধি পেয়ে এন পর্যন্ত যাবে। তাহলে আর শুরু হবে কোথা থেকে, এক থেকে শুরু করে। সো কে কে এর মানটা হবে যে 1 থেকে সে শুরু করবে, শুরু করে এন পর্যন্ত যাবে, কিন্তু 2 গুণ করতে করতে যাবে সে, 2 গুণ করতে করতে। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে, লগ 2 বেস এন। ওকে, এটা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ এখানে কি আমি যখন ওই যে কোনো লুপের মধ্যে যাচ্ছে তখনই কি আমি লগ নিয়ে আসতেছি, আর মানে ইনক্রিমেন্টটা হচ্ছে তোমার বেজে বসায় দিচ্ছি, ব্যাপারটা কি এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো যদি আমার আচ্ছা লুপ না থাকে তাহলে তো ইজিলি আমার ওইটা একবারই চলবে, আমার টাইম কমপ্লেক্সিটি 1। বাট যখনই আমি লুপ দেখবো তখনই আমার একটু কি বলে, একটু কশাস হইতে হবে। অ্যান্ড আমার ওয়াইল লুপের ক্ষেত্রে এখানে আমি দেখতেছি যে আমার যখন 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাবে সংখ্যাটা, সরি কে এর মান, অ্যান্ড এটা 2 গুণ করে করে বা 2 ভাগ করে করে, এটা একটু সবাই নোট করে লিখে রাখতে পারো যে গুণ করে এক্স বার বেড়ে এন পর্যন্ত গেলে, অথবা ভাগ করে এক্স বার কমে এন পর্যন্ত গেলে,
মানে যদি আমি এক্স গুণ করে করে বৃদ্ধি পাইতে থাকি, অথবা এক্স গুণ করে করে বৃদ্ধি পাইতে পারি, অথবা এক্স ভাগ করে করে বৃদ্ধি পাইতে থাকি, সরি কমতে থাকি, তাহলে এই দুই ক্ষেত্রেই, অ্যান্ড যদি আমি এন পর্যন্ত যাই আর কি, যদি আমি এন পর্যন্ত যাই, দুই ক্ষেত্রেই আমার টাইম কমপ্লেক্সিটি হবে লগ এক্স বেস এন। এনটা কি, আমি যত গুণ করে করে বাড়তেছি বা যত ভাগ করে করে কমতেছি সেটার মান এক্স, অ্যান্ড এনটা কি, এন হচ্ছে আমি কত পর্যন্ত যাব আর কি। এখানে আমরা দেখতেছি যে আমরা দুই গুণ করে করে বাড়তেছি অ্যান্ড এন পর্যন্ত গেছি, এই যে এন পর্যন্ত গেছি, তাহলে আমার এটার টাইম কমপ্লেক্সিটিটা কত হবে, অর্ডার অফ লগ 2 বেস এন। ঠিক আছে, এটার কি কারো কোনো কনফিউশন আছে? না না। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, হ্যাঁ এখানে যদি ফর লুপ থাকতো তাহলে কি সেম ভাবে বসাইতাম? হ্যাঁ হ্যাঁ ফর লুপে আসতেছি, ফর লুপে আসতে, হ্যাঁ যদি ফর লুপও আমি, এই যে ফর লুপেও আসলাম, ফর লুপেও যদি আমি দুই গুণ করে করে বাড়ি বা দুই ভাগ করে করে বৃদ্ধি পাইতাম, তাইলে আমি হচ্ছে সেম কাজই করতাম। এখন কথা হচ্ছে যে অনেকে বলবে ফর লুপে আবার দুই গুণ করে করে কেমনে বাড়ে। ফর লুপে কিন্তু তিনটা প্যারামিটার, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে স্টেপ। স্টেপ নামের একটা প্যারামিটার আছে, যে আমি কয় ঘর মানে আগায় যাব এরকম টাইপের আর কি। সো ওই স্টেপের মানের উপর ডিপেন্ড করে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ফর লুপে হচ্ছে ওই গুণ করে বৃদ্ধি পাওয়ার জিনিসটা দেয় না। ফর লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যোগ করে। আচ্ছা, যেহেতু এটা বলে দিছি, আরেকটা জিনিসও বলে দেই, যদি এমন হয় যে আমি প্রত্যেক ধাপে যোগ করে করে বাড়তেছি বা বিয়োগ করে করে কমতেছি, গুণ আর ভাগের ক্ষেত্রে একরকম, আর যোগ আর বিয়োগের ক্ষেত্রে মনে করে আমি প্রত্যেক ধাপে ধাপে এক্স যোগ করে করে বৃদ্ধি পাচ্ছি, অথবা আমি প্রত্যেক ধাপে ধাপে এক্স বিয়োগ করে করে কমে যাচ্ছি, এই দুই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হবে এন বাই এক্স। এই দুইটা কেস কি আমি বুঝতে পারছি আমরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি যদি চলে আসি, তাহলে আমার এইটার জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ কত বেরোইছে, লগ 2 বেস এন। তাহলে লগ 2 বেস এন, দেন আবার ওয়াইল, আচ্ছা সরি সরি এটা এখানে না, এটা হচ্ছে উপরেরটাই হবে, লগ 2 বেস এন। আচ্ছা, অ্যান্ড ফর লুপের ক্ষেত্রে আমাকে কি বলতেছে, যে আমি এন বাই 2 থেকে শুরু করছি, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমি এন বাই 2 থেকে শুরু করছি অ্যান্ড শেষ করছি কোথায়, এনে গিয়ে। তার মানে লেটস সে আমার এন এর মান হচ্ছে 10, তাহলে আমি শুরু করছি কোথা থেকে, শুরু করছি হচ্ছে এন বাই 2, মানে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত গেছি। ঠিক আছে, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি আমার কথা হবে অবশ্যই অর্ডার অফ এন বাই 2 হবে। এটা কিন্তু যোগ বিয়োগ করার কারণে এন বাই 2 হয় না, এটা জাস্ট হচ্ছে মানে আমি শুরুই করছি এন বাই 2 থেকে, তাহলে আমার কত ঘর যাইতে হবে, এন বাই 2 ঘর যাইতে হবে, এজন্য এটার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন বাই 2। দেন আরেকটা ওয়াইল আসছে, এই ওয়াইলের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে সে ভাগ করে করে কমতেছে, উপরের ওয়াইলে গুণ করে করে বাড়তেছিল, বাট এই ওয়াইলে ভাগ করে করে কমতেছে। বাট ভাগ করুক গুণ করুক দুইটার ক্ষেত্রেই লগ আসে, তাহলে আমরা এটা কি করব, 5 ভাগ করে করে কমতেছে অ্যান্ড কত পর্যন্ত যাবে, এই যে আই এর মান হচ্ছে এন, তাইলে হচ্ছে মানে এন থেকে শুরু করে ভাগ করে কমতে 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 1 পর্যন্ত যাবে, তাইলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে হচ্ছে লগ 5 বেস এন। 5 বেস কেন, এই যে 5 ভাগ করে করে কমতেছে। দেন আমাদের এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে হচ্ছে উপরের তিনটার গুণ হবে, এই তিনটার গুণ করে এইটার টাইম কমপ্লেক্সিটিটা হবে সেম গোস টু দিস, উপরের তিনটার গুণ করে এটা টাইম কমপ্লেক্সিটি হবে। এখন বলবে যে গুণ কেন করব, যখনই আমরা নেস্টেড দেখব, মানে লুপের ভিতর লুপ নেস্টেড, তখন আমরা টাইম কমপ্লেক্সিটিগুলোকে গুণ করে দেব। আর যদি দেখি যে নেস্টেড নাই, লেটস সে এখানে একটা লুপ আছে ওয়াইল, এখানে আরেকটা লুপ আছে ওয়াইল, মানে এই বরাবর এখানেও আরেকটা লুপ আছে ওয়াইল, তখন আমরা কি করব, তখন আমরা যোগ করব। সো এটাও একটু নোট করে রাখবো যে নেস্টেড লুপের ক্ষেত্রে গুণ করব, আর যখন লুপগুলা একদম এরকম দাগ বরাবর থাকবে সেক্ষেত্রে যোগ করব। নেস্টেডের ক্ষেত্রে গুণ, আর দাগ বরাবর থাকলে যোগ, এই দুইটা হচ্ছে কেস থাকতে পারে।
যেহেতু আমার এখানে নেস্টেড আছে, তাহলে এইটগুলার প্রত্যেকটার টাইম কমপ্লেক্সিটি হবে এই যে এই তিনটার গুণফল, এটারও টাইম কমপ্লেক্সিটি হবে এই তিনটার গুণফল। এখন আমার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে। ওভারঅল টাইম কমপ্লেক্সিটি আমি কিভাবে বের করি? আমার সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা, তো আমরা এইখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে log 2n ইন্টু n/2 ইন্টু log 5n। এটাই আমার সবচেয়ে বড় সংখ্যা না গুণটুন করার পরে? সো এটাই হচ্ছে আমার কি হবে, আমার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি হবে। তাহলে আমি এটাকে কি করব, অর্ডার অফ, আচ্ছা এই জিনিসটা যাক পাশের জায়গা আছে। সো আমি লিখবো যে অর্ডার অফ log 2n ইন্টু n/2 ইন্টু log 5n। ওকে, সো একটা মিনিট, ক্লাসের একটা স্ক্রিনশট তুলে রাখতে হবে। Okay. আচ্ছা, তো এখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন এই অর্ডার অফের মধ্যে ঢুকে ফেলবো, মানে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি বের করব, তখন আমাদের বেসগুলো ডাজেন্ট ম্যাটার, কারণ আমাদের লগের বেস যেটা সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট জিনিসগুলো অর্ডার মানে আমার যে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি এটার মধ্যে ম্যাটার করবে না। তো আমি কি করব, আমার এই বেসগুলোকে মুছে দিব। অ্যাজ ওয়েল অ্যাজ আমার ওভারঅল টাইম কমপ্লেক্সিটির মধ্যে এন যেই কথা, n/2ও সেই কথা। সো আমরা জিনিসগুলোকে সিম্পলিফাই করে ফেলার জন্য n/2টাকেও মুছে ফেলবো, n/2টাকে মুছে কি বানায় ফেলবো, n বানায় ফেলবো। তাইলে আমার কমপ্লেক্সিটি আসলে কি দাঁড়াইলো, n। তাহলে আমার আসল কমপ্লেক্সিটি, ওভারঅল কমপ্লেক্সিটি দাঁড়াইলো n ইন্টু লগ n স্কয়ার। এটা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, ওকে। অ্যান্ড বাকিরা, মুনতাহা, মুনতাহা মেবি কিছু বলতে নিছিলা? হ্যাঁ বলছি। আচ্ছা ঠিক আছে। সো এটা যদি সবাই বুঝে থাকি তাহলে আই গেস টাইম কমপ্লেক্সিটিতে তোমাদের তেমন প্যারা নাই যতদূর বুঝলাম। সো নেক্সটে চলে যাই। মোট তিনটা টাইম কমপ্লেক্সিটি, দেন হচ্ছে আমাদের যে মাস্টার্স থিওরাম অ্যান্ড জেনারেল কি বলে ইকুয়েশন অফ হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার, এটা এই তিনটার থেকে তিনটা প্রবলেম সলভ করছি, যেটা কিনা আমাদের কোয়েশ্চেন ওয়ানে ছিল। সো আমাদের কোয়েশ্চেন ওয়ান শেষ, এখন কোয়েশ্চেন টু ধরবো। সো কোয়েশ্চেন টুতে চলে, কোয়েশ্চেন টুতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে, একটু পানি খাইনি। অনেক কোশ্চেন টুটা আগে না ধরে পরেরটা ধরি, যেটাতে ন্যাপস্যাক আর ইয়া আছে, পয়েন্ট চেঞ্জ। হাফ ম্যান কোডিং কি সবাই পারি? না মানে এটা আমাদের লাস্টে কিছুদিন আগে করাইছে তো, এটা না, মোটামুটি পারি না। সব একটা আইডিয়া আছে, বাট করবো একটু পরে, এবার ওইটা একটু আগে করি। এই ওইটা করতে গেলে আবার এগুলো দেখানোর মানে বহুত দেরি হয়ে যাবে। এটা বেশি টাইম লাগবে না, এটা দেখাই দেই, সহজ আছে তো। এই দুইটা দেখাই দিই, দেন হচ্ছে এগুলাতে ঢুকলে একটু টাইম লাগবে আর কি, ছক কে 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 করাটা সিকোয়েন্স অনুযায়ী আগে। হ্যাঁ একটা মিনিট। আজমাইন, শুরু থেকে ক্লাস করতেছো? না, টাইম কমপ্লেক্সিটির পার্টটাই মিস করলাম। কেন, তোমার টাইম কমপ্লেক্সিটিতে সমস্যা নাকি? হ্যাঁ অনেক সমস্যা। আচ্ছা তাইলে লাস্টে থাকো, দেন রেকর্ডিং তোমাকে হচ্ছে না অনেক। রেকর্ড করতেছি, প্লাস তুমি লাস্টে হচ্ছে তোমার স্পেসিফিক সমস্যা বললে ওগুলাও দেখা দিব না। আর ঠিক ভাই আছে। ওই যে টাইম কমপ্লেক্সিটির যে লগের বেসটা স্যার রাখতে বলছে, তাহমিদ মুসাদ্দেক স্যার আজকে বললো আজকে যে রাখতে লগের বলছে? বেসটা, হ্যাঁ লগের বেসটা নাকি কনস্ট্যান্ট না। আচ্ছা তাইলে আমাদের সময় আমরা মানে রাখি নাই, আমরা ডিরেক্ট এটা করে ফেলছি। মানে আজকে ক্লাসে বলে দিছে যে লগের বেসগুলো রাখতে। আচ্ছা তাহলে তোমাদের অ্যান্সার হবে এইটা, এইটা পর্যন্ত যাইতে হবে না আর কি, এটা বাদ।
যেহেতু স্যার বলছে তাইলে রেখে দিও, রেখে তো এখানে বেস থাকবে। অ্যান্ড ভাগগুলাকেও কি রেখে দিতে বলছে? না না, ওইগুলো কনস্ট্যান্ট, ওইগুলো বাদ দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে জাস্ট জাস্ট তাহলে কি হবে, n ইন্টু লগ 2 বেজ n ইন্টু লগ 5 বেজ n, শেষ। এটাই হবে অ্যান্সার। অ্যান্ড আচ্ছা, সো হাফম্যান এনকোডিংয়ের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই লেটারগুলোকে ফ্রিকোয়েন্সি ওয়াইজ সাজাইতে হবে। মানে কি, আমার সবচেয়ে কম আছে এক্স, তাইলে এক্স, দেন জেড, দেন হচ্ছে জেড, দেন হচ্ছে এ, দেন হচ্ছে এক্স জেড এ, এরপরে কোনটা ও, ও বি, দেন হচ্ছে ও বি কে আর, ও বি কে আর, এটা এগুলা। একটা মিনিট। ওকে, সো হাফম্যান এনকোডিং এর জন্য আমরা যখন এগুলো সাজায় ফেলবো উইথ দেয়ার রেসপেক্টেড নাম্বারস, ফ্রিকোয়েন্সি 5, 6, 9, দেন হচ্ছে 12, 14, কে এর মান হচ্ছে 27, দেন হচ্ছে 45। এখন আমাদেরকে যেটা করতে হবে যে জাস্ট এগুলাকে একটা একটা করে যোগ করতে হবে, সবচেয়ে ছোটটা থেকে ছোটটা তার ডান পাশেরটা এভাবে করে করে যোগ করে করে আগাইতে হবে। যেমন আমরা যদি এই 5 আর 6 যোগ করি তাহলে কি আসবে, 5 আর 6 যোগ করলে 11 আসবে। 5 আর 6 যোগ করে আমরা পাবো 11। এখন এই 11টা আসলে বসবে কোথায়? 11 বসবে 9 আর 12 এর মাঝে। তাহলে আমরা এই জিনিসটাকে কপি করে নিচে পেস্ট করে নিয়ে আসলাম, এটা ইয়ে করে দিলাম অ্যান্ড সি কন্ট্রোল ভি। সো এইখানে আর কি 11টা চলে আসবে। অ্যান্ড দেন কি হবে, আমার 9 আর 11 যেটা, এই দুইটা হবে আবার যোগ হয়ে যাবে। এগুলার নিচে রাখলে বেটার হইতো। অ্যান্ড দেন কি হবে, আমার 9 আর 11টা আবার যোগ হয়ে যাবে। 9 আর 11 যোগ হয়ে যাবে 20। 20টা কই বসবে, একদম এখানে এসে বসবে। তার মানে কি, আমার 12 আর 14ও যোগ হইতে পারে। তাহলে 12 আর 14কেও যদি যোগ করে দেই, 12 আর 14 যোগ হয়ে যাবে হচ্ছে 36। তাহলে আমি আবার যদি সাজাই তাহলে হচ্ছে 20। সো এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 20, দেন হচ্ছে 27, কন্ট্রোল ভি 27, দেন হচ্ছে আমার 36, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 20, 27, 36 অ্যান্ড লাস্টে আর, কন্ট্রোল ভি, এটা। এখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই দুইটা আবার যোগ করে দিতে হবে। যোগ করলে হচ্ছে 47, অ্যান্ড এই 47টা কই চলে যাবে, একদম ওই পাশে চলে যাবে। তাহলে আমরা এই দুইটাও যোগ করতে পারি। এই দুইটা যোগ করলে কত আসবে, 72, না 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 ওয়েট, 27 আর 45, 36, 12 আর 14 যোগ করছি, 11 আসছে, 11, 12, 20 এখানে আসবে, ঠিক আছে। আর 36 যোগ করছি আর এখানে চলে আসছে 27 আর 36। ওয়েট, আচ্ছা 36টা তো এখানে আসবে, 27 আর 36। এখানে 12 আর 14 যোগ করলে তো 26 আসতেছে। ওহো, মাশাল্লাহ টাইপের একটা ভুল করছে, এজন্যই তো কনফিউজড। 26, এটাও হচ্ছে 26, তাইলে 27টা এই পাশে আসবে আসলে। কে 27, এটা এখানে আসবে না, এটা এই পাশে আসবে।
সো এটা হচ্ছে 27 অ্যান্ড হচ্ছে কে। সো এটা আসবে 46 অ্যান্ড 27 আর হচ্ছে 45 যোগ করলে আসবে হচ্ছে 72। তো অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমরা এই দুইটারই আবার যোগ করে দেই তাহলে আমাদের মোট আসবে হচ্ছে 118। তাহলে হচ্ছে এটা আর এটা যোগ করে দিলাম 118। তাহলে এখানে এ এক্স ও হ্যাঁ সবগুলোই আসছে। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বামে গেলে 0 ডানে গেলে 1, বামে গেলে 0 ডানে গেলে 1, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। এখন জাস্ট আমরা কি করব, প্রত্যেকটার জন্যে মান বের করব। সো এর ইয়েটা কি, এর কোডটা কি আসতেছে, a ইজ ইকুয়ালস টু আসতেছে, এতে আমরা কিভাবে আসতেছি 0 0 0, তাহলে হচ্ছে এর কোড হচ্ছে 0 0 0। দেন আমাদের আছে বি, বি এর কোডটা কেমন হবে 0 দেন 1 দেন 1, তার হচ্ছে 0 1 1। দেন হচ্ছে আমাদের এ বি, আচ্ছা যাই হোক এমনিতেই লিখে ফেলি, এ বি ও আছে, ও এর কোডটা কি 0 1 0 সমান সমান 0 1 0। দেন হচ্ছে কে আছে, কে এর কোড হচ্ছে 1 0 1 0। আর এর কোড কি, আর এর কোড হচ্ছে 1 1 1। আর লাস্টে হচ্ছে এক্স এর কোড হচ্ছে, এক্স এর কোড হচ্ছে যে 0 0 1 0 1 0। আর জেড হচ্ছে 0 0 1 1। ঠিক আছে, তাইলে আমাদেরকে জাস্ট এটাই করতে বলছে যে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল লেন্থ বাইনারি কোড এটা হচ্ছে হাফম্যান এনকোডিং এর মাধ্যমে বের করতে বলছে। দুইয়ে বলছে যে এনকোড দ্য স্ট্রিং, আমরা যেই কোডটা বের করছি ওই কোডটা বের করে ওই কোডটার মাধ্যমে আমরা কি করব, এক্স ও আর ও বি এইটাকে এনকোড করব হাফম্যান কোড, দেন ডিকোড ইট, এনকোড করে আবার ডিকোড করব অ্যান্ড শো দ্য কমপ্লিট ডিকোডিং প্রসেস। এটা এটা কি দেখাই দিতে হবে নাকি পারবা সবাই? পারবো পারবো। আচ্ছা, তাহলে এটাতে আর টাইম ওয়েস্ট না করে এটাতে আগাই। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সিলেকশন। অ্যাক্টিভিটি সিলেকশনে কি কারো প্রবলেম আছে নাকি এটাতে সবাই মাস্টার? দেখাতে পারবেন একটু দেখা দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাই দিই শর্টকাটে তাড়াতাড়ি করে। সো আমাদেরকে অ্যাক্টিভিটি সিলেকশনের জন্য জাস্ট দুইটা স্টেপ ইয়ে করতে হয়, মেনটেন করতে হয়। এটা একটু লিখে রাখলে ভালো হয়। অ্যাক্টিভিটি সিলেকশনের স্টেপ 1 হচ্ছে ফিনিশ টাইমের উপর বেস করে সর্ট করতে হবে। স্টেপ 1-এ ফিনিশ টাইমের উপর বেস করে সর্ট করতে হবে। স্টেপ 2-তে ফিনিশ টাইম যদি নেক্সট স্টার্ট টাইমের থেকে বড় হয় তাহলে ওইটা নেওয়া যাবে না আর কি। আচ্ছা, সো এটার মানে কি বলতেছি সেটা একটু দেখাই দিই। সো অ্যাক্টিভিটি সিলেকশন জিনিসটা কি, আমাদের হচ্ছে যেমন আমরা ক্লাসগুলোকে কিভাবে কি বলে সিলেক্ট করি আর কি। ক্লাস বলতে আমরা কোর্সগুলোকে বা সেকশনগুলোকে কীভাবে সিলেক্ট করি। লেটসে আমার 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস আছে। এখন আরেকটা ল্যাব শুরু হয় হচ্ছে 9:30 থেকে, 9:30 থেকে ওইটা হচ্ছে 12:30 পর্যন্ত বা 12টা পর্যন্ত। তো সেই ল্যাবটা তো আমি নিতে পারবো না, তাই না? কারণ আমার অলরেডি 9টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস আছে। এই জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এন্ড যেই টাইমটা আছে ফিনিশ টাইম, ওই ফিনিশ টাইমের দিকে তাকাইতে হবে। ফিনিশ টাইমের সাথে আমার পরেরটার স্টার্ট টাইমের তুলনা করতে হবে। যেহেতু আমার ফিনিশই হচ্ছে 10টা বাজে, আমি তো ওই টাইমে হচ্ছে ক্লাসে থাকবো, তাহলে আমি এটা নিতে পারবো না। আরেকটা ক্লাস আছে বা আরেকটা ল্যাব আছে যেটা কিনা হচ্ছে আমার 10:30 বাজে শুরু হয়। এরপর আমি দেখলাম যে যেহেতু আমার ক্লাস একটা শেষ 10টা বাজে, আরেকটা এখন সেকেন্ড যে ল্যাবটা আছে ওটা যদি 10:30 বাজে শুরু হয়, আমার সমস্যা নেই, আমি এটা নিতে পারবো। জাস্ট অ্যাক্টিভিটি সিলেকশনের মাধ্যমে আমরা টাইম ওয়াইজ টাইমের উপর ডিপেন্ড করে কোনটা কোনটা সিলেক্ট করব সেটা আর কি বের করে থাকি।
এখন এইখানে যে সিনারিওটা দিছে এটাতে কি বলছে যে আমরা একটা ইয়েতে চিড়িয়াখানায় ঘুরতে যাব, অথবা হচ্ছে কি বলে অ্যামাজন রেইন ফরেস্টে রেয়ার অ্যানিমেল ক্যাপচার করবে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এখন সে কি তার কাছে একটা কি বলে এটাকে টাইম টেবিল আছে যে কখন কোন প্রাণীটাকে সে দেখতে পাবে। যেমন জ্যাগুয়ার দেখা শুরু করতে হয় 5:30 থেকে অ্যান্ড এন্ড হইতে হয় 7:30টার মধ্যে। এরকম সবার স্টার্ট টাইম, কোন প্রাণীটা দেখার স্টার্ট টাইম কোনটা আর এন্ড টাইম কোনটা এটা দেওয়া আছে। এখন আমাদেরকে এটা জাস্ট সিলেক্ট করতে হবে, আমাদেরকে এমনভাবে প্রাণীগুলোকে সিলেক্ট করতে হবে যাতে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রাণীগুলোকে দেখতে পারি। এজন্য আমরা কি করব, এন্ড টাইমের উপর বেস করে এটাকে সর্ট করে নিব। সো আমি জাস্ট হচ্ছে এখানে নেম, দেন হচ্ছে স্টার্ট অ্যান্ড হচ্ছে ফিনিশ। হ্যাঁ, এটার উপর বেস করে সর্ট করে নেব। সো ফার্স্ট অফ অল যদি ফিনিশ টাইমের অনুযায়ী সর্ট করতে চাই তাহলে হচ্ছে আমার সবার প্রথমে আসবে হচ্ছে 6টা, 6 AM। 6 AM স্টার্ট হয় হচ্ছে 5 AM থেকে, 5 AM। অ্যান্ড এটার নাম কি, এটার নাম হচ্ছে পয়জন ডার্ট ফ্রগ। ওকে, দেন 6টার পরে হচ্ছে আসে 7টা। সো 7টা 6টা, তাহলে 6টা দেন হচ্ছে 7টা। অ্যান্ড এটার নাম কি, মাকাও। এরপরে আসে হচ্ছে 7:30টা, 5:30টা, তাহলে হচ্ছে আমার ফিনিশ হয় এটা 7:30টায়। 7.5 লিখলাম, একটু বুঝে নিও সবাই। অ্যান্ড এটা স্টার্ট হয় হচ্ছে 5:30টায়, 5.5। অ্যান্ড এটার নাম কি, জ্যাগুয়ার। আচ্ছা, এটা গেল। এরপরের যে আসবে সে হচ্ছে 10টা, 9টা 10টা অ্যানাকোন্ডা, 9টা 10টা অ্যানাকোন্ডা। দেন হচ্ছে 11টা, 4টা 11টা টাইগার। এটা শুরু হয় 4টায়, শেষ হয় 11টায়, এটা কি টাইগার। দেন হচ্ছে মানকি, হকা মানকি কি হাওলার মানকি, 11:30টা, শুরু হয় হচ্ছে 7:30টায়। এইচ মানকি লিখে দিলাম, মানকি। অ্যান্ড লাস্টে হচ্ছে ক্যাপিবারা। আচ্ছা, ক্যাপিবারার মধ্যে আমাদের কোয়েশ্চেনে একটু সমস্যা ছিল। সো এটাতে লেখা আছে যে শেষ হবে 12:30 PM। এটা সমস্যা নাই, কিন্তু শুরু হবে 12টা AM। এটার মধ্যে প্রবলেমটা কি কেউ বের করতে পারছে বা করতে বুঝতেছো? ক্যাপিবারা 12টায় এটা যে রাত 12টায় শুরু হবে, পরের দিন দুপুর 12টায় শেষ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো মানে ক্যাপিবারা যদি দেখতে হয় তাইলে তোমাকে রাত 12টা বাজে যাইতে হবে। ওইটা রাত 12টা বাজে শুরু হয়, পরের দিন 12:30, দুপুর 12:30 পর্যন্ত ওইখানেই থাকতে হবে। সো অনেকে কি মনে করছিল যে এটা হচ্ছে মানে AM যেহেতু আসতেছে তাইলে এটা হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 12:30। সো এই জন্য অনেকের অ্যান্সার ডিফারেন্ট আসছিলো, বাট স্যার এটা কনসিডার করছিল যেহেতু এটা কোয়েশ্চেনের একটা ল্যাকিংস ছিল। আচ্ছা, যাই হোক, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফিনিশ টাইমের উপর বেস করে করে ইয়ে করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু এটাই ফার্স্টটা, এটা আমরা নিব। আচ্ছা, এটা যেই অ্যাক্টিভিটি সিলেকশন, এটা হচ্ছে একটা গ্রিডি মেথড। কি, আমি শুরুতে যেটা বেটার পাবো সেটাই নিয়ে নেব, পরে কি ভালো আছে নাকি খারাপ আছে এত কিছু দেখার আমার টাইম নেই। সো আমি শুরুতে এটা পাইলাম, এটাই নিয়ে নিছি। এখন আমার এটা শেষ হয় হচ্ছে 6টা বাজে। মাকাও আবার 6টা থেকেই শুরু হয়, 6টা থেকে 7টা পর্যন্ত, তাইলে আমি মাকাও নিতে পারবো। কিন্তু এখন আমি 5টা থেকে 7টা পর্যন্ত এঙ্গেজ, কিন্তু আমার জ্যাগুয়ার হবে 5:30 থেকে 7:30। এটা কি আমি নিতে পারবো? এনিওয়ান? না না, না, তাহলে জ্যাগুয়ার আমি নিতে পারবো না।
সেম। আচ্ছা, তো এটা লাস্ট আমার যে অ্যাক্টিভিটিটা ওটা হচ্ছে 7টা বাজে শেষ হয়েছে। অ্যানাকন্ডা আবার 9টার থেকে শুরু হয়, তাহলে আমি অ্যানাকন্ডা নিতে পারবো। বাট টাইগারে গিয়ে দেখলাম এটা শুরু হয় 4টা বাজে অ্যান্ড এটা অ্যানাকন্ডা শেষ হবে কয়টা বাজে? 10টা। তাহলে আমি 5টা থেকে 10টা পর্যন্ত এঙ্গেজড, ওখানে আমি আর কোনো কাজ করতে পারবো না। বাট আমার টাইগারটা শুরু হইতেছে 4টা থেকে, কিন্তু 4টা থেকে 11টা পর্যন্ত, তাইলে আমি টাইগার নিতে পারবো না। আবার এইচ মানকিও শুরু হইতেছে 7:30টা থেকে 11:30টা পর্যন্ত, আমি নিতে পারবো না। আমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যেটা কিনা 10টার পরে শুরু হয়। ওকে, সো এই জায়গায় এসেই সবাই মনে করছিল যে এটা হয়তো 10টার পরে 12টা বাজে শুরু হয়, তো অনেকে এটা নিছিল। আর যারা হচ্ছে বুঝছিল যে এটা রাতের 12টা, তারা হচ্ছে এটা নেয় নাই। সো যদি আমরা এই কোশ্চেনে যা আছে সেটা অনুযায়ী চিন্তা করি, তাহলে এটা নেওয়া যাবে না। কারণ হচ্ছে রাতের 12টা থেকে 12:30, সকাল 12:30 পর্যন্ত যদি এখানে এঙ্গেজ থাকে, আমি অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারবো না, তাইলে আমি এটা নিতে পারবো না। তো কোয়েশ্চেন অনুযায়ী আমার অ্যান্সার আসে এই তিনটা। বাট মানে মেইন কোয়েশ্চেনে যেটা দেওয়ার ইচ্ছা ছিল সেটা অনুযায়ী হচ্ছে এটা পিএম। সো এটা হচ্ছে 12টা থেকে 12:30, তখন আর কি এটা নেওয়া যেত। যাই হোক, আমাদের মেইন কোয়েশ্চেন তো দরকার নেই, যেটা আছে ওটাই। সো এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সিলেকশন ছিল, যে আমাকে জাস্ট বের করতে হবে আমি কয়টা ম্যাক্সিমাম নাম্বার অফ কয়টা অ্যানিমেল দেখতে পারবো। সেটা হচ্ছে 3টা অ্যানিমেল দেখতে পারবো। অ্যান্ড কাকে কাকে দেখতে পারবো? এই যে পয়জন ডার্ট ফ্রগ, মাকাও অ্যান্ড হচ্ছে অ্যানাকোন্ডা, এই 3জনকে দেখতে পারবো। এটা কি বুঝা গেছে? অ্যাক্টিভিটি সিলেকশন খুবই ইজি। বুঝছি। ওকে, অ্যান্ড এটা হচ্ছে ওই দেখাবো কিভাবে, দেখানোর সময় আমরা যেটা করছিলাম, এখানে একটা দাগ টেনে টেনে দিয়ে দিছিলাম, যে এইটা হয়ে লিখছিলাম যে 6, দেন এই যে এটার দাগ টেনে আস করছিলাম যে 6 কি 6-এর থেকে বড় নাকি। 6 যেহেতু 6-এর থেকে বড় না, তাইলে আমরা এটা নিতে পারবো। মানে এই যে এইটা আর এটা কম্পেয়ার করছিলাম আর কি। এভাবেও দেখানো যায়, আর আই গেস না দেখাইলেও সমস্যা নেই। আই ডোন্ট নো তাহমিদ স্যার এবার কীভাবে দেখাইছে, স্যার যেভাবে দেখাইছে ওভাবে দেখাইলেই হবে। বাট আমি জাস্ট বেসিকটা ধারণা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে 1 আর 2 শেষ। এখন আমরা হচ্ছে যাব 3-এ। সো 1-এ আমাদের টাইম কমপ্লেক্সিটি ছিল, 2-এ হচ্ছে হাফম্যান এনকোডিং আর হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন দেখলাম। এখন 3-এর কোয়েশ্চেনটা একটু আস্ক করবো তোমাদেরকে, দেন হচ্ছে 4-এ যাব। আচ্ছা, সো 3-এর এই কোয়েশ্চেনটা দেখে কি মনে হইতেছে? কোন ক্যাটাগরিতে পড়ছে, বা এরকম টাইপের প্রবলেম কি সলভ করা হয়েছে? কয়েন। আচ্ছা, আজমাইন তো দেখি অলরেডি সব পারে। সো আজকে তাহমিদ স্যার সলভ করে দিছে। এই কোয়েশ্চেন, হ্যাঁ, ও তাইলে তো আর হ্যাঁ, আমি তো এটা জানতাম না যে তাহমিদ স্যার অলরেডি সলভ করাই দিছে। না ভাই, সবাই ওই সেকশনে নাই। না না, সবাই সেকশনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আচ্ছা, আমি এটার হিস্ট্রি মানে কি বলে স্টোরিটা বলি। স্টোরিটা হচ্ছে আমাদের, আমি জানি না তোমাদের সময় আছে নাকি, আমাদের সময় একটা প্রবলেম ছিল, সেটাকে বলা হতো রড কাটিং প্রবলেম। ঠিক আছে, একটা রড থাকে, ওটাকে কীভাবে কয় টুকরা করে কাটতে হবে সেটা। তো এটার ফিগারটা যখন দেখছে, অ্যান্ড ভিতরে হচ্ছে আই গেস রড বা পাইপ নিয়ে যখন দেখছে, তখন সবাই মনে করছে এটা রড কাটিং প্রবলেম। বাট যখন তুমি ভালো মতো এটা পড়বা, তখন বুঝতে পারবে এটা আসলে রড কাটিং প্রবলেম না, এটা হচ্ছে আমাদের যে টিপিক্যাল কয়েন চেঞ্জ প্রবলেম ছিল ওইটাই। সো এই জন্য আর কি অনেকের ভুল হয়েছিল বা অনেকে কনফিউজড হয়ে গেছিলো। এই জিনিসগুলোও একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। সো রড কাটিং প্রবলেম, একটা মিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু আমরা বুঝতেছি এটা কি, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল কয়েন চেঞ্জ প্রবলেম, তাহলে আমরা কয়েন চেঞ্জ প্রবলেম দিয়ে এটা সলভ করব। কয়েন চেঞ্জ প্রবলেম। তাহমিদ স্যার বা হচ্ছে ক্লাসে কিভাবে করাইছে আই ডোন্ট নো। আমি হচ্ছে যে ফারহান যার কথা বলছিলাম, ফারহানের ভিডিও দেখে দেখে শিখছি, তো আমার কাছে ওইটাই বেশি সহজ লাগছে। সো আমি ওইটাই একটু দেখাই দিই, দেখো তোমাদের কাছে আর কি এটা ইজি মনে হয় নাকি। সো কয়েন চেঞ্জ প্রবলেমের জন্য আমাদেরকে একটা ছক বানাইতে হবে। ছকের মধ্যে আচ্ছা এখানে কি কি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে সেটা আগে একটু দেখি। আমার কাছে বিভিন্ন সাইজের কয়েকটা হচ্ছে আছে, কি বলে এটাকে, এই পাইপ আছে। 1 মিটারের, 5 মিটারের, 6 মিটারের, এগুলার বিভিন্ন সাইজের পাইপ আছে। আমাকে একটা 10 মিটারের পাইপ বানাইতে হবে উইথ অ্যাভেলেবেল লেন্থ 1, 5 অ্যান্ড 6 মিটার।
ইচ টাইপ হ্যাজ ইনফিনিট অ্যামাউন্ট অফ সাপ্লাইজ, তোমার যতগুলা ইচ্ছা তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নাও দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান মেক এ 10 মিটার পাইপ, তুমি অনেকভাবেই 10 মিটার একটা পাইপ বানাইতে পারো। তুমি ইচ্ছা করলে 2টা 5 মিটারের পাইপ দিয়েও বানাইতে পারো, 10টা 1 মিটারের পাইপ দিয়েও বানাইতে পারো, অথবা একটা 6 মিটার, 4টা 4 মিটার, এভাবেও বানাইতে পারো, বিভিন্নভাবে বানানো যায়। You can make it this, but you want to use as few pipes as possible. আমাদের মেইন টার্গেটটা কি সবচেয়ে কম মানে পাইপ ইউজ করে কিভাবে বানানো যায়, সেটা আমাদেরকে ডাইনামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে বের করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, একটা ছক বানাবো, ছকে আমরা 0 থেকে শুরু করে 10 পর্যন্ত যাব। 10 পর্যন্ত কেন যাব? আমাদের আলটিমেট গোল হচ্ছে 10 মিটারের একটা পাইপ বানানো। তো আমরা এই বরাবর বা হচ্ছে কলাম বরাবর 0 থেকে শুরু করে 10 পর্যন্ত যাব, অ্যান্ড রো বরাবর হচ্ছে আমরা আমাদের যে অ্যাভেলেবেল লেন্থগুলো আছে এগুলো লিখব 1, 5 অ্যান্ড 6। তাহলে এটা একটু বানায় ফেলি। আমাদের মোট অ্যাভেলেবেল লেন্থ আছে 3টা, 1, 5 অ্যান্ড হচ্ছে 6। আচ্ছা মুশফিক, হ্যাঁ, এখানে কি আমার ছক বানানোটা ম্যান্ডেটরি? এখানে কিন্তু আমাকে বলে দেয় না যে ছক বানাইতে হবে, এখানে কি তারপর আমার করতে হবে নাকি ডিটেইল ক্যালকুলেশন বেসে করতে হবে? আচ্ছা স্যার কি ছক সারা হচ্ছে ইয়ের মাধ্যমে দেখাইছিল মনে হয়? ছক সারে কোনভাবে দেখাইছে স্যার? স্যার সিঙ্গেল লাইন রোতে দেখাইছে, ও সিঙ্গেল রোতে। ছক দিয়ে দেখাইছে কিন্তু সিঙ্গেল রোতে। আচ্ছা ও হ্যাঁ 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 বুঝতে পারছি। বাট আমাদের সময় স্যার বলছিল যে মানে আহ, মানে একটা লাইন দিয়েই কি দেখাইছে রাফসান? হ্যাঁ হ্যাঁ, একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাইছে, একটা কিন্তু সিঙ্গেল লাইনে? বলছে যে এইভাবে করলেও হবে, কিন্তু বলছে যে এত কষ্ট করার দরকার কি। আচ্ছা কিন্তু আমি সিঙ্গেল লাইন অনেক কনফিউজড, ওটা হ্যাঁ মানে অনেক এটাই মানে আমাদের অনেক সময় কনফিউজিং। আমরা যখন কনফিউজ হয়ে যাচ্ছিলাম তখন স্যার বলছিল যে আচ্ছা তোমরা ভেঙে ভেঙে করো। এখন এটা সম্পূর্ণ তোমাদের উপর, মানে স্যারের অ্যান্সারটা দেখবে অ্যান্ড তুমি ঠিকমতো অ্যান্সারটা বের করতে পারছো নাকি এটাই দেখবে স্যার। এবার তুমি যেমনি ইচ্ছা সেমনি করো। তো এটা একটু দেখো, যদি হচ্ছে এটা সহজ মনে হয় তাহলে তো এটাই, আর যদি সহজ না মনে হয় বা বেশি বড় মনে হয় তাহলে হচ্ছে যেটা এখন পর্যন্ত করছো ওইটাই, সমস্যা নেই। বা আমি সাজেস্ট করব অলরেডি তুমি যেটা শিখে গেছো ওইটাই করতে, কারণ এই লাস্ট মোমেন্টে এসে যদি চেঞ্জ করো এটা আরও প্যারা। আচ্ছা সো আমার হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, তাইলে 11টার ছক বানাইতে হবে। জানি না কয়টা হয়েছে, দেখি। আচ্ছা সো এখানে আমাকে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেছে আমার। আর এই পাশে হচ্ছে আমার যেগুলো অ্যাভেলেবেল আছে 1, 5 আর 6। 1, 5 আর হচ্ছে 6। এখন এগুলোর ভিতরে আস্তে আস্তে আমি ভ্যালু বসাবো। আমি এক লেন্থের কয়টা পাইপ দিয়ে 0 মিটারের একটা পাইপ বানাইতে পারবো? আমি যদি এক লেন্থের একটা পাইপও না নেই তাহলে আমার ওটা 0 মিটারের একটা পাইপ হয়ে যাবে। সো 0 এর নিচে সবগুলো 0ই হবে। ওকে, এক লেন্থের কয়টা পাইপ দিয়ে 1 মিটারের একটা পাইপ বানাইতে পারবো? একটা পাইপ দিয়ে। এক লেন্থের 2টা পাইপ দিয়ে আমি 2 মিটারের একটা পাইপ বানাইতে পারবো। তো এমনই 3টা পাইপ দিয়ে 3 মিটার, 4টা দিয়ে 4, 5, 6, 7, 8, 9, 10। ভালো কথা। এরপর আসলাম 5-এ। এখন 5-এ আমরা কি করব? আচ্ছা এখানে যেই রুলটা আছে সেটা হচ্ছে, যদি দেখি যে রো ইজ গ্রেটার দেন কলাম, তাইলে আমরা জাস্ট উপরের ভ্যালুগুলো বসায় দিব। কি করব? উপরের জেড ভ্যালু মানে কি, এই যে আমার রো এর ভ্যালু হচ্ছে 5, আর এগুলা 1, 2, 3, 4 পর্যন্ত আমার ভ্যালুগুলা কি হবে? কলামের ভ্যালু রো এর থেকে ছোট না, তাইলে আমি জাস্ট উপরের গুলা বসায় দিব। সো 1, 2, 3, 4। এখন দেখো 5 আর 5, এইখান থেকে আমি আস্তে আস্তে ক্যালকুলেশন করে করে বসানো শুরু করব। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে মিনিমাম অফ
এক্সক্লুড নিউ কয়েন কমা 1 প্লাস ইনক্লুড নিউ কয়েন এটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা কি বুঝাইতেছে আর কি। সো আমাকে বলছে মিনিমামটা নিতে হবে, মিনটাকে নিতে হবে কিসের মধ্যে। সো আমাকে কি করতে হবে, উপরের যেটা আছে এইটা 5 কমা, এখন নিচের থেকে আমাদের কত কি বলছে 1 প্লাস জি জি কি হইলো ভুলে গেছি, এটা বেশি ছোট হয়ে গেছে। সো 1 প্লাস এখন যোগ করব কত, আমার এইটার প্রথমটাকে যোগ করব, এটার প্রথম ভ্যালুটা হচ্ছে 0, তাহলে 1 প্লাস 0। আচ্ছা আমি নিচেই এটার ক্যালকুলেশনটা করি। সো এইটাতে আমাদেরকে কি করতে হবে, যে মিনিমাম অফ উপরের ভ্যালুটা 5 কমা 1 প্লাস এই যে এইটার প্রথম ভ্যালুটা 0, তাইলে মিনিমাম অফ 5 কমা 1 প্লাস 0, তাহলে কি 1 হবে না অ্যান্সার 1। আরও কয়েকটা করি তাহলে হয়তো বোঝা যাবে। এরপরেরটা কি হবে, মিনিমাম অফ উপরের ভ্যালু হচ্ছে আমার 6, তাহলে 6 কমা এইটার 1 প্লাস এই যে 0কে তো অলরেডি আমরা ইউজ করছি, তাইলে 0-র পরেরটা 1 প্লাস 1, তাহলে হচ্ছে 6,2 এর মিনিমাম হচ্ছে 2, তাহলে আমি এখানে 2 বসাই দেব। আবার এইটার ক্ষেত্রে মিনিমাম অফ 7 কমা এটাও আমি ইউজ করে ফেলছি 1 প্লাস, তাইলে এবার কি হবে 1 প্লাস তার পরেরটা, তার মানে হচ্ছে 2, 1 প্লাস 2। এখন 7 আর 3-এর মধ্যে ছোট কোনটা 3, তাহলে হচ্ছে আমি এখানে 3 লিখব, তাইলে এটাও ইউজ করে ফেললাম। এরপরেরটা মিনিমাম অফ 8 কমা 1 প্লাস এইটা ইউজ করছিলাম, এখন কত আসবে 3, 1 প্লাস 3, তাহলে 8 আর 4-এর মধ্যে ছোট কোনটা 4, তাহলে এটা 4 লিখব। এরপর আসবে মিনিমাম অফ, আচ্ছা সবাই কিন্তু আবার মানে সিকোয়েন্স আছে, এখানে তো সিকোয়েন্স আসতেছে, ওই রকম সিকোয়েন্স অনুযায়ী বসাই দিয়ে এই আকাম কইরো না, পরে আবার বাস খাইতে হবে। 9 কমা 1 প্লাস কত হবে এটার ক্ষেত্রে বলতো, এনিওয়ান? সবাই কি আদৌ বুঝতেছে নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? 4 হ্যাঁ 4। সো এই যে এটা 4, তাইলে 1 প্লাস 4 সমান সমান 9 আর 5-এর মধ্যে ছোটকে 5, তাহলে এটা 5। অ্যান্ড লাস্টেরটা হবে মিনিমাম অফ 10 কমা 1 প্লাস, এরপরেরটা হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে 10 কমা 2, এটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2, তাহলে এটা হবে 2। বুঝা গেছে? তো সেমভাবে এটাও করতে হবে, যেহেতু 6 তাইলে আমরা 6-এর আগ পর্যন্ত 5 পর্যন্ত জাস্ট উপরের ভ্যালুটা বসাই দিব, 2 3 4, আর এটা হচ্ছে 1, উপরের ভ্যালুটা বসাই দিলাম। 6 থেকে কি করব, উপরের ভ্যালু 2 কমা আর নিচের হচ্ছে 1 প্লাস 0, এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 1, তাইলে 1 বসাই দেব। দেন 7-এর ক্ষেত্রে 3 কমা হচ্ছে 1 প্লাস 1, এটা এদের মধ্যে মিনিমাম হচ্ছে 2, তাহলে 2 বসাই দেব। এরপরে হচ্ছে 4 কমা 1 প্লাস 2, এটা হইছে 1 প্লাস 2, তার মানে হচ্ছে 3, তাহলে 3 বসাই দিব। হচ্ছে 5 কমা 1 প্লাস 3 সমান সমান হচ্ছে 4, 5 কমা 4 হচ্ছে ছোট, তাহলে 4 বসাই দিব। দেন হচ্ছে 2 কমা 1 প্লাস 4 সমান সমান হচ্ছে 5, তাইলে 2 আর 5-এর মধ্যে ছোট হচ্ছে 2, তাইলে এখানে 2 বসাই দিব। অ্যান্ড এটাই হচ্ছে আমার অ্যান্সার।
ওরে জিভারকে জিলে পান, অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, সো এটা এটা আমার অ্যান্সার। এটার মানে কি, আমার মোট দুইটা লাগবে। আমি দুইটা পাইপের, আমি যদি সর্বনিম্ন নিতে চাই, আমি সর্বনিম্ন দুইটা পাইপের মাধ্যমে 10 মিটারের একটা পাইপ বানাইতে পারবো। আমার কোয়েশ্চেন ছিল এটাই যে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্মল পাইপস দ্যাট ইউ ক্যান ইউজ টু মেক 10 মিটার পাইপ, হুইচ পাইপ শুড বি ইউজড, ডেসক্রাইব ইউর সলিউশন ইন আ ডিটেইলড ক্যালকুলেশন। ঠিক আছে, সো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছি। আমাদের কয়টা পাইপ লাগবে? দুইটা পাইপ লাগবে। এখন ইচ্ছা করলে খুব সহজেই ব্যাক ট্র্যাক করে আমরা এখান থেকে কোন কোন পাইপটা ইউজ করছি সেটা বের করে ফেলতে পারবো। সো ব্যাক ট্র্যাক যেভাবে করে সেটা হচ্ছে যে, যদি আমরা দেখি যে উপরেরটার মানে এখন যে এখানে আছি, এখন আমরা হচ্ছে কার্সর এখানে আছে, এইটা আর তার উপরেরটা মিলে যায়, তাইলে ওই ঘরটাকে নিব না। যেহেতু 2 আর 2 মিলে গেছে, তাইলে আমরা 6 নাম্বার পাইপটাকে নিব না। আমরা এখন এখানে চলে আসছি। এটা আর এটার উপরেরটা মিলে না, তাইলে 5কে একবার নিব, নিলাম। এখন 5কে একবার নিলে কত হয়? 10 - 5 = হয় 5। তাইলে আমরা এখান থেকে 5-এ চলে যাব। এই যে এখানে আসবো, এখন এখানে আসলাম। আসার পর আবার দেখলাম এটা আর তার উপরেরটা মিলে না, তাইলে আবার 5 নিব। তাহলে 5 - 5 = হচ্ছে 0। তাহলে এই যে আবার 5 নিলাম, দেন 5 - 5 = 0। তার মানে কি 0তম ঘরে চলে যাব। 0তম ঘরে গিয়ে দেখলাম যে মিলে গেছে, তাইলে আর নিব না, আর না নিয়ে এখানে চলে আসব। দেন এখানে আসলে শেষ হয়ে যায় আর কি আলটিমেটলি। সরি, 0তম ঘর তো এটা না, এটা হবে। এটাতে আসবো, দেন এটাতে এসে এটাতে আসবো, দেন শেষ। তাহলে আমরা কোনটা কোনটা নিলাম? 5কেই 2বার নিলাম। ব্যাক ট্র্যাকটা কি বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, আরেকবার। আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, ছকটা বানানোতে প্রবলেম হবে কারোর? আমি ছকটার জন্যে বা ছকটা শেখার জন্য একটা রিসোর্স এখনই দিয়ে দিচ্ছি। কোথায়? মিটের চ্যাট বক্সেই দিয়ে দিই। কি এটা না তো, আরে আচ্ছা, মিটের চ্যাট বক্সে Ctrl+V। ফারহানের একটা ভিডিও দিয়ে দিছি। ফারহানের ভিডিওটার মাধ্যমে হচ্ছে তোমরা এই যেই ছকটা সেটা বানানো দেখতে পারো। অ্যান্ড একই সাথে ব্যাকট্র্যাকটা আবার দেখিয়ে দিই। সো ব্যাকট্র্যাকটা হচ্ছে এই যে লাস্ট যেই ভ্যালুটা পাবো, এই ভ্যালুটাই হচ্ছে আমার আসল অ্যান্সার, যে আমার কয়টা পাইপ লাগবে মোট? আমার 2টা পাইপ লাগবে। এখন কোন কোন পাইপটা লাগবে এটা আমরা কিসের মাধ্যমে বের করবো? ব্যাকট্র্যাকের মাধ্যমে বের করবো। ব্যাকট্র্যাকের জন্য ফার্স্টে আমার কার্সরটা এখানে থাকবে। ভালো কথা। সেটা অনেক হ্যাঁ। স্যার কিছু বলে নাই যে যেটা ইচ্ছে এভাবে করতে হবে বা এই নিয়মে? বুঝি নাই। মানে স্যার কি বলে দিছিল যে কোন নিয়মে করতে হবে, নাকি নিজেদের ইচ্ছা যে জাস্ট অ্যান্সারটা ঠিক মতো বের করতে পারলেই? আমি এই নিয়মে করছিলাম, আমাকে তো মার্কস দিছিল। আমিও এটাই আগে শিখছিলাম, বলছিলাম, পরে স্যার মানে বললো যে হ্যাঁ করানোর পরে বললে মানে খুশি হয় না জিনিসটা নিয়ে, এটাই ক্লাসে বুঝাইলো। ওরে আল্লাহ, তাহলে তো আবার সমস্যা। না, বলছে টাইম বেশি লাগে, এছাড়া তেমন এমনি করলেও তো প্রবলেম নাই মনে হয়। মানে না আমি এটাতে টাইম বেশি লাগে, এটা ঠিক কথা, কিন্তু মানে কনফিউজিং হয় না আর কি জিনিসটা। হ্যাঁ, এক লাইনটা একটু কনফিউজিং, বাট উনি ওটাও এক্সপ্লেন করছে। অনেক কনফিউজিং ভাই ওইটা এক লাইনেরটা। আর উনি আমি জিজ্ঞেস করছিলাম যে যখন স্যার উনি এক লাইনটা বলতেছিল, তখন স্যার বলে যে তাহলে আমি ক্লাসে কি শিখলাম, আমি এটা একটু যে ব্যাপারটা পছন্দ করে না, উনি ক্লাস শেখানোর পর আবার ইউটিউব থেকে দেখে শিখতেছি আমরা, ঠিক ওটা করতেছি। কি করব? এখন হ্যাঁ, না যেটা সহজ যেটা করবো, উনি বলতে মার্ক দিবে। আচ্ছা, হ্যাঁ, সো মার্কস দিবে এখন, বাট স্যার হয়তো একটু কষ্ট পাবে আর কি, এইলো কথা। আচ্ছা, ব্যাকট্র্যাকটা হচ্ছে যে এইখান থেকে আমরা শুরু করব, মানে লাস্ট যেটা সেটা, এটাতে আমার কার্সরটা থাকবে। এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার ঠিক কার্সরের উপরের সংখ্যা আর কার্সরের সংখ্যাটা মিলে নাকি। যদি মিলে যায় তাহলে আমরা ওই পাইপটাকে নিব না বা ওই এলিমেন্টটাকে নিব না। ঠিক আছে, সো আমি 2-এ আছি, 2 আর তার উপরের 2, দুইটা মিলে, মানে এটাও 2 এটাও 2 মিলে গেছে, তাইলে আমরা এই যে যেইখানে ছিলাম
ছয় ছিলাম, এই ছয়টাকে নিব না। আমরা কই চলে আসবো, লাফ দিয়ে এখানে চলে আসবো আমাদের কার্সরটা নিয়ে। এখন এখানে আসার পরে আমরা আবার চেক করব 2 আর উপরে 10 মিলে না, তাইলে আমি কি করব 5কে নিব একবার। ভালো কথা, 5কে নিব। এখন আমার মোট টোটাল লেন্থ ছিল 10 মিটার, আমার বানাইতে হইতো 10 মিটার। 10 মিটারের মধ্যে আমি 5 মিটারের একটা পাইপ নিয়ে নিলাম, তাহলে -5। তাহলে আমার বাকি কতটুকু থাকে, আমাকে আর 5 মিটারের আরেকটা পাইপ বানাইতে হবে। 10 মিটারের মধ্যে 5 মিটারের একটা পাইপ বানাইছে, আমাকে 5 মিটারের আরেকটা পাইপ বানাইতে হবে। তো আমি কি করব, 10 - 5, তাইলে আমি এই যে 10 - 5 করলে 5-এর ঘরে আসে, 5-এর ঘরে চলে আসলাম লাফ দিয়ে। এখন আমার কার্সরটা এখানে। আমি আবার চেক করলাম যে 1 আর 5 মিলে না যেহেতু, তাইলে আমি 5কেই আবার নিব, এই পাইপটাকেই আবার নিব। নিলে যেহেতু এটাও 5 মিটার, তাইলে আমার বাকি ছিল 5 মিটার, আমি আবার 5 মিটার নিলাম। 5 - 5 = 0, 0 হয়ে যায়। তাহলে আমি কি করব, এই 5 থেকে চলে যাব 0-তে, 0 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। এই যে 0 নাম্বার ইন্ডেক্সের এই জায়গায় চলে আসলাম লাফ দিয়ে। অ্যান্ড এখানে আসার পর দেখলাম যে উপরে মিলে যায়, তাইলে উপরে চলে যাব, এটা আর না নিয়ে উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর এখানে আসলেই আমার ইটারেশন শেষ আর কি। তাইলে আমি 5কেই জাস্ট 2বার নিলাম, তাইলে আমার পাইপটা হবে 5,5। 5,5 বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ। যদি আর একটু কনফিউশন থাকে আমি সাজেস্ট করব, আচ্ছা যদি এই নিয়মে করতে চাও, যেহেতু স্যার একটু ডিসকারেজ করছে, সো এটা তোমরা একটু ডিসিশনটা নিও, এই নিয়মে করবে নাকি। যদি এই নিয়মে করতে চাও তাহলে ওই যে ভিডিওটা দিলাম ওটা একটু ক্লিক করে রাখো, যাতে হচ্ছে একটা ট্যাবে ওপেন হয়ে থাকে, যাতে পরে দেখতে পাবো। অথবা ওই ইউটিউবে গিয়ে এই সার্চ দিলেই হবে যে কয়েন চেঞ্জ প্রবলেম বাংলা, তাইলেই হবে। আচ্ছা, সো দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 01 ন্যাপস্যাক প্রবলেম। 01 ন্যাপস্যাক প্রবলেম। সো ন্যাপস্যাক প্রবলেম তো আই গেস সবাই জানি যে, ওকে, সো 01 ন্যাপস্যাক। আমাদের নর্মাল ন্যাপস্যাকে হচ্ছে আমরা ফ্র্যাকশনাল ভ্যালুজ নিতে পারতাম। ফ্র্যাকশনাল ভ্যালুজ বলতে ন্যাপস্যাক কই, আচ্ছা, সো নর্মাল ন্যাপস্যাকে আমরা যেটা করতাম যে আমাদের কাছে ধরো আমরা নিতেছি এখানে কত, লেটসে আমরা টোটাল 10 কেজি নিতে পারবো। এখন নিতেছি নেওয়ার পরে লাস্ট 1 কেজি বাকি আছে। হ্যাঁ, 1 কেজি বাকি আছে, বাট আমার কাছে যেই এলিমেন্টগুলো আছে, আইটেমগুলো আছে, ওগুলো হচ্ছে 3 কেজির অথবা 2 কেজির অথবা 5 কেজির এরকম। তো আমি কি করব, ইচ্ছা করলে এই 5 কেজি পুরাটা না নিয়ে 5 কেজির থেকে শুধুমাত্র 1 কেজি নিয়ে আমার ব্যাগটাকে ফিল আপ করতে পারবো। এটা ছিল আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। আর এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে 01 ন্যাপস্যাক। 01 ন্যাপস্যাক মানে কি, কোনো একটা আইটেম আমি 5 কেজির থেকে 1 কেজি নিতে পারবো না, আমাকে আইদার ওই আইটেমটা নিতে হবে, নিলে 1, আর যদি না নেই তাহলে ওটা 0। এই জন্য এটাকে বলে 01 ন্যাপস্যাক প্রবলেম। সো আমি অ্যাজিউম করে নিতেছি যে তোমাদের ন্যাপস্যাকের জেনারেল যে আইডিয়াটা, মানে আসলে ন্যাপস্যাকে হয় কি, এটা মোটামুটি আছে। কারো কি এটাতে প্রবলেম আছে ন্যাপস্যাক মানে বুঝতে? না না না, কি আগা। জাস্ট ব্যাগের মধ্যে আমাদের আইটেম নিতে হবে। এখন আমাকে বলছে যে আমার কাছে একটা ক্যাপাসিটি আছে 8 গ্রামের, 8 গ্রামের ক্যাপাসিটি আছে, অ্যান্ড আমার সামনে হচ্ছে 5 গ্রামের একটা মানে চার ধরনের গোল্ড কয়েন আছে, 5 গ্রামের, 4 গ্রামের, 6 গ্রামের, 3 গ্রামের, অ্যান্ড এগুলার এক একটার প্রাইস দিয়ে দিছে। এখন আমাকে বলতেছে যে আমাকে এমনভাবে এই 8 গ্রামের ক্যাপাসিটিটা ফিল আপ করতে হবে যাতে আমার প্রফিট ম্যাক্সিমাম হয়। প্রফিট বলতে যে মানে আমার সবচেয়ে দাম, মানে সবচেয়ে ডলার বেশি যাতে আমি বানাইতে পারি, আমার টোটাল যেই অ্যামাউন্টটা হবে সেটার অ্যামাউন্টটা যাতে সবচেয়ে বেশি হয়। এটাও আমি হচ্ছে ছক দিয়েই শিখছিলাম। এখন তো ছক দেখাইতেও ইয়ে লাগতেছে যে স্যার আবার কি বলে। তো এটার ছকটা কেমন, এটার ছকটা হচ্ছে উপরে আমরা ওয়েট নিব, অ্যান্ড নিচে হচ্ছে এই বরাবর আইটেমগুলোকে নিব। সো আমার ওয়েট হচ্ছে 8 গ্রাম পর্যন্ত, তো আমাকে 0 থেকে শুরু করব। 0, 0, 1, 2, 3, 4, 5, 6,
7 8 1 2 0 1 2 3 4 5 6 7 8 এটা অ্যান্ড আমার হচ্ছে যে কয়েনগুলো আছে কয়েনগুলো হচ্ছে 0 থেকে শুরু করে কন্ট্রোল জেড 0 থেকে শুরু করে 5 গ্রাম দেন হচ্ছে 3 4 5 6 তাহলে 0 3 4 ওয়েট না না এটা তো হচ্ছে আমার ওয়েটগুলা ও না এটা তো টোটাল ওয়েট লাগবে না সরি 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 সো 0 3 4 5 এটা নিলেই হবে একটা মিনিট নেটে কি সমস্যা করতেছে আজব আমি কি আছি মিটে হ্যাঁ আচ্ছা একটা মিনিট এই পাশে ওয়েটগুলা নিব অ্যান্ড এখানে হচ্ছে আইটেমগুলা নিব আর ভিতরে হচ্ছে ইয়ে বসাবো তাহলে আমার টোটাল ম্যাক্স ওয়েটটা লাগবে না 1 2 3 4 5 ওকে সো আমার হচ্ছে ম্যাক্স হচ্ছে 6 পর্যন্ত তাহলে 0 1 2 3 4 5 6 7 8 আচ্ছা আজমাইন এই পাশে কি টোটাল ওয়েট ছিল এটা কি জানা আছে তুই এখন কোনটা ফলো করতেছস তো ওই বুঝতেছি না। ফারহানি হ্যাঁ ভাই উপরে ক্যাপাসিটি। উপরে হচ্ছে ক্যাপাসিটি হ্যাঁ ঠিক আছে সো উপরে হচ্ছে আমার ক্যাপাসিটি আর এই পাশে হচ্ছে আমার যেই আইটেমগুলা ওগুলা সো আইটেমগুলা হচ্ছে আমার 5 গ্রাম 4 গ্রাম এরকম করে আর কি সো 0 থেকেই শুরু হয় 0 3 4 5 আর হচ্ছে 6 মিরো তো ব্যাপক ঝামেলা করতেছে ওকে সো এখান থেকে আমার আবার 0 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যদি 0 ওয়েট নেই তাহলে 0 ওয়েটের ক্ষেত্রে কি হবে এগুলার কোনোটাই আমি ফুলফিল করতে পারবো না তাহলে 0 এর ক্ষেত্রে সবসময় 0ই হবে 0 0 0 0 0 0 0 0 0 সেম গোজ হিয়ার যে আমি কয়টা ওয়েট নিলে এখানে 0 ওয়েট বানাইতে পারবো অবশ্যই 0টাই হবে 0 0 0 0 আমারও এটা নিয়ে কনফিউশন যে হচ্ছে এখানে আদৌ জিরোগুলা কি দিতে হয় নাকি বাট যেহেতু দিছে দিয়ে দেই কি বলে প্যারা না নেই অ্যান্ড এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 3 নাম্বার আমার যে 3 গ্রাম আচ্ছা সো 3 গ্রাম এগুলো হচ্ছে আমার ইয়েগুলা এটার আচ্ছা যাই হোক সো এখন এটা হচ্ছে আমার 3 গ্রামের একটা জিনিস আছে আমার কাছে প্রথম যেই আমার গোল্ড কয়েনটা সেটা হচ্ছে আমার 3 গ্রামের আমাকে কি করতে হবে 3 গ্রাম পর্যন্ত যে ভ্যালু আছে সেই 3 গ্রামের আগ পর্যন্ত ওগুলাতে উপরের ভ্যালুটা বসাই দিতে হবে তাহলে 0 0 2 পর্যন্ত আমি উপরের ভ্যালুটা বসাই দিলাম অ্যান্ড 3তে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপরের ভ্যালু আর হচ্ছে এইটার ফার্স্ট যেই ওয়েটটা সেটাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে উপরে আমার ভ্যালুটা হচ্ছে 0 আর আমার হাতে যে ওয়েটটা আছে বা হচ্ছে ইয়ে আছে এটা হচ্ছে 3 প্রফিট আচ্ছা সো আমার হাতে আছে হচ্ছে আচ্ছা এটা তো প্রফিট নিয়ে করে এটা এমনি মনে হয় না হবে না ঠিক আছে তুই এখন 3 এর 90 নিবি ভ্যালু 3 এর মানে 3 গ্রামের জন্য 90 না ডলার হ্যাঁ 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 90 নিবি আর উপরের সাথে কম্পেয়ার করব যেটা ম্যাক্স সেটা বসাবো প্রফিটটা হচ্ছে এখানে বসাইতে হবে সো 3 এর সাথে
আমি যদি কম্পেয়ার করি, আমার হচ্ছে 3-এর ভ্যালু হচ্ছে 90, থ্যাঙ্কস আজমাইন, উপরে হচ্ছে 0, তাইলে 90 আর 0-কে কম্পেয়ার করলে আমার ম্যাক্স যেটা আসে সেটা আমি এখানে বসাবো 90। সেম গোজ হিয়ার, যে আমার 3 গ্রামের জন্যে এটা এই 4 ইয়ে বানাইতে হলে আমার, যদি আমি 3 গ্রাম নেই তাহলে হচ্ছে আমার বসবে 90। সো এখানেও আমি বসাবো হচ্ছে উপরেরটার সাথে কম্পেয়ার করে 90। এগুলো সবগুলোই হচ্ছে আমার 90 হবে, 90। এরপরে আমি 4 গ্রামেরটা নিব। 4 গ্রামের আমার ভ্যালু হচ্ছে 100, তাইলে আমি উপরেরটার সাথে আবার কম্পেয়ার করে করে ফার্স্ট অফ অল আমার 4-এর আগ পর্যন্ত জাস্ট উপরের ভ্যালুগুলো বসে যাবে 90। অ্যান্ড 4-এ এসে আমি কি করব, উপরেরটার সাথে কম্পেয়ার করে দেন এখানে বসাবো। আমার 4-এর ভ্যালু হচ্ছে 100, বাট উপরেরটা হচ্ছে 90, তাহলে যেটা ম্যাক্স সেটা বসাবো। 100 আমার ম্যাক্স, তাহলে 100 বসাবো। দেন হচ্ছে এইটার সাথে যোগ করে, ও আচ্ছা এটা তো যোগ করতে হয় আবার 90, যোগ ফার্স্ট অবজেক্টটা জিরোর সাথে না? হ্যাঁ হ্যাঁ। সো আমার শুরু করছিলাম এখান থেকে না 90, তো 90-র সাথে 0 যোগ 90 এইটা এখান থেকে আবার চেঞ্জ হয়ে যাবে। সো 90-র সাথে আমার উপরেরটার ইয়েটাকে যোগ করতে হয় মনে হয়। ওগুলা 90 হইতো, উপরে তো সব 0 0। 4 4, ও হ্যাঁ হ্যাঁ, এগুলো 90 হবে। উপরেরটার সাথে যদি যোগ করি তাহলে হচ্ছে সবগুলো 90 হবে 100 থেকে। দেন হচ্ছে আমার ফার্স্টে 100-র সাথে 0 যোগ করব, এরপরে আবার হচ্ছে 100-র সাথে 0 যোগ করে 100ই হবে, 100-র সাথে 0 যোগ করলে 100ই হবে। এইখানে এসে 100 আর এই ফার্স্টের এই তিনটা আমি যোগ করলাম 0 0 0। এরপরে এইখানে এসে আমি 100-র সাথে 90 যোগ করলে হয় 190, তাইলে এখানে হবে 190। আবার এটার সাথেও 190 হবে, ম্যাক্সিমামটাই নিচ্ছি আমি। সেম, এটা একটু আবার পারলে ক্লিয়ার করে বলে দে একটু, মানে আচ্ছা। কিভাবে সো করবো। আমাদেরকে যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল এগুলো তো 0ই বসাই দিব, অ্যান্ড সেকেন্ড লাইনে গিয়ে 3-এর আগ পর্যন্ত আমার এই ওয়েটটা কত 3 না, 3-এর আগে পর্যন্ত আমি জাস্ট উপরের জিনিসগুলো বসাই দিব। সো 3-এর আগ পর্যন্ত 2, আমি জাস্ট উপরের লাইনটা এভাবে ডিরেক্ট বসাই দিছি। 3-এ গিয়ে আমাকে যেটা করতে হবে, 3-এর আমার ভ্যালু কত, 3-এর ভ্যালু হচ্ছে $90। এখন আমাকে 90-র সাথে এই 0 যোগ করতে হবে, 90 প্লাস 0, এই দুইটা যোগ করলে কত আসে আমার হচ্ছে এই 90 হয়। সো 90 আর 0-কে আমার কম্পেয়ার করতে হবে, 90 আর 0-কে কম্পেয়ার করে যেটা ম্যাক্স সেটা বসাই দেব। সো এগুলার ক্ষেত্রে জাস্ট 90 আর 0 যোগ করে প্রত্যেকটা 90-এর সাথে ম্যাক্সিমাম 90ই হবে। বাট ফোর্থ লাইনে এসে আমাকে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা যোগ করতেছি। সো 4 যেহেতু 4-এর আগে পর্যন্ত 0 0 0 90, 3 পর্যন্ত আমি জাস্ট বসাই দিলাম নর্মালি। 4-এ এসে 4-এর ভ্যালু হচ্ছে 100। সো আমি কি করব, 100-র সাথে ফার্স্টে এই 0টাকে যোগ করব, 100 যোগ 0 100ই হয়। 90-এর সাথে কম্পেয়ার করলাম কত হবে, মানে ম্যাক্সিমাম কত হবে, 100 হবে, ভালো কথা। এরপর আবার 100 যোগ 0 100ই হয়, তো 90-এর সাথে কম্পেয়ার করে 100 বসে গেছে। 100 যোগ 0 90-এর সাথে যেটা ম্যাক্সিমাম হয় 100 বসে গেছে। এরপরের লাইনে এসে 100 যোগ 90 90-এর সাথে কম্পেয়ার করে এটাও 190 ম্যাক্সিমামই হয়, তাহলে 190 বসে গেছে। আবার এরপরের লাইনে এসে 100 যোগ 90 190 বসছে, মানে আমি উপরের লাইনের সাথে সিরিয়াল ওয়াইজ যোগ করতে থাকবো। আবার 5-এ আসলাম, 5-এ আসলে অবশ্যই 5-এর আগ পর্যন্ত আগের ভ্যালুগুলো বসে যাবে 90 100। এখন 5-এর ভ্যালু হচ্ছে 110, 5-এর ভ্যালু যেহেতু 110, আমি কি করব, এই 0-এর সাথে ফার্স্টে 110-কে গুণ করব। তো 0 যোগ 110 100-র সাথে কম্পেয়ার করলে 110ই হচ্ছে ম্যাক্সিমাম হয়। জেড 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 100 কি রে, আমার কার্সর কই গেল, 110। আচ্ছা, এরপরে আমার হাতে আছে 110, আমি আবার 0-এর সাথে যোগ করে 110 বসাই দেব। আবার 0-এর সাথে যোগ করলে 110, কিন্তু আমার উপরে আছে 190। এখন 190 বড় নাকি 110 বড়, অবশ্যই 190 বড়, তাইলে আমি 190-কে বসাবো এখানে। আবার হচ্ছে দেন এইটার সাথে যোগ করা হয়েছে, এটার সাথে যোগ করবো, 110-এর সাথে 90 যোগ করলে
200 হয়, 200 আর 190 এর মধ্যে 200 বড়, তাহলে আমি এখানে 200 বসাবো। এই লাইনটা কি সবাই বুঝতে পারছি? আছে কয়জন? হ্যাঁ আচ্ছা, সো সেম ভাবেই আমরা 6 নাম্বারটাও করে ফেলবো। 6 এর আগ পর্যন্ত 0 0 90 100, দেন হচ্ছে 5-এ 110, ভালো কথা। এরপরে আমার 6 এর ভ্যালু হচ্ছে $120, তাইলে আমার 120 যোগ 0 110-এর সাথে কম্পেয়ার করলে 120ই বড় হয়, 120 বসায় দিব। দেন 120 যোগ 0 190-এর সাথে কম্পেয়ার করলে 190 বড় হয়, 190 বসায় দিব। 120 যোগ 0 200-এর সাথে কম্পেয়ার করলে 200 বড় হয়, তাহলে 200 বসায় দিব। এটাই হচ্ছে আমার অ্যান্সারটা। আমাকে যেটা জানতে চাইছে যে আমার ম্যাক্সিমাম প্রফিট কত হবে, সো টোটাল গেইন ইজ ম্যাক্সিমাইজড। আমার ম্যাক্সিমাইজড টোটাল গেইন হবে হচ্ছে 200। আর হচ্ছে আর কোন কোন কয়েনগুলো আমি নিব সেটাকে আমাকে বের করতে হবে। আমরা আবার ব্যাক ট্র্যাকিং করব। সো আমার ম্যাক্সিমাম আমার যে প্রফিটটা হবে সেটা হচ্ছে 200, মানে আমার মোট $200 আয় হবে। এখন কোন কোন ইয়েটা কি বলে এটাকে আমরা কয়েনটা নিব সেটা কীভাবে বুঝবো? আমার কার্সরটা ফার্স্টে এখানে থাকবে, দেন আমি উপরেরটার সাথে কম্পেয়ার করব। 200 200 মিলে গেছে, তাইলে আমি 6 গ্রামের এটা নিব না। আমি কি বলছি আশা করি বোঝা গেছে যে আমার কার্সরটা ফার্স্টে এখানে আছে। আমি কি করব, এটার উপরেরটার সাথে কম্পেয়ার করব। যেহেতু 200 আর 200 মিলে গেছে, তাহলে আমি 6 গ্রামের এই এলিমেন্টটা নিব না। আমার কার্সরটা কই চলে যাবে? উপরের 200-তে চলে যাবে। উপরের 200-তে গিয়ে আবার সে তার উপরের সাথে কম্পেয়ার করবে 200 আর 190। যেহেতু মিলে নাই, তাহলে আমি 5 গ্রামের এই এলিমেন্টটাকে নিব। একবার নিলাম 5 গ্রাম যেহেতু, তাইলে আমার টোটাল ওয়েট হচ্ছে 8 গ্রাম। এর থেকে 5 গ্রাম যদি আমি নিয়েই নেই, তাহলে আমার বাকি ওয়েট থাকে হচ্ছে 3 গ্রাম। তাহলে আমি 8-এর থেকে কই চলে যাব? 3-এ চলে যাব। 3-এ গিয়ে আমার কার্সর চলে আসবে এখানে। ওকে, 3-এ গিয়ে দেখলাম যে এই 90 90 মিলে গেছে, তাইলে 5কে আর নিব না, আমি এখানে চলে আসব। আবার 90 90 মিলে গেছে, তাইলে 4কেও নিব না, আমি উপরে চলে যাব। এখানে গিয়ে দেখি যে না 90 আর হচ্ছে 0 মিলে নাই, তাহলে আমি 3 গ্রামকে নিয়ে নিব। তাহলে 3 - 3 সমান সমান 0। তাহলে আমি এখান থেকে কই চলে আসবো? 0-তে চলে আসবো। সো এখান থেকে চলে গেলাম 0-তে, অ্যান্ড 0-র এখান থেকে তার উপরেরটায় চলে আসবো। আর যখনই আমরা এরকম 0,0-তে পৌঁছায় যাব, তখনই আমি হচ্ছে আমার ইটারেশন অফ করে দিব। তাহলে আমি কোন কোনটা নিলাম? 5 গ্রামকে নিলাম আর 3 গ্রামকে নিলাম। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5 গ্রাম, 3 গ্রাম। আর 5 গ্রামের ভ্যালু হচ্ছে কত জানি? 5 গ্রাম 110 আর 3 গ্রাম হচ্ছে 90। তাইলে 110 যোগ 90 সমান সমান 200। মিলে গেছে, বুঝা গেছে? আচ্ছা, সো ছকটা করার সুবিধা হচ্ছে, মানে ছকের মেইন মেকানিজমটা কাছাকাছি, জাস্ট এখানে যে সূত্রটা একটু চেঞ্জ হয়। এখানে আমরা হচ্ছে উপরের লাইনের সাথে কম্পেয়ার করার সময় 1 যোগ করছিলাম, আর এখানে হচ্ছে উপরের লাইনের থেকে এলিমেন্টগুলো নিয়ে নিয়ে যোগ করতেছি। বাট এই যে ব্যাক ট্র্যাকিং, তারপরে অ্যান্ড আদার্স যেই ভিতরের ফাংশনালিটিসগুলো আছে, এগুলা মোটামুটি কাছাকাছি থাকে, অথবা অনেক সময় সেমই হয়, যে কারণে একবার শিখলে মোটামুটি মনে থাকে, অ্যান্ড কনফিউজিংও কম টেকনিক টাইপের। সো এটা কি বোঝা গেছে? এনিওয়ান এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এটা নিয়ে যদি কোয়েশ্চেন না থাকে, তাহলে আমি নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে, আচ্ছা ওকে, সো নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য ডিভাইড অ্যান্ড কনকার টেকনিক টু ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস ইন অ্যারে এত। Draw the recursion tree to demonstrate the steps involving its breaking down array and calculating the sum. Provide the intermediate result at and each level of recursion. এটাকে জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট ডিভাইড অ্যান্ড কনকার করার মাধ্যমে এই অ্যারেটাকে আমরা জাস্ট বারবার কি করব? ডিভাইড করব। ডিভাইড করতে 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 একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই সবগুলো এলিমেন্ট তো তখন আলাদা হয়ে যাবে, তাই না? 3
4, এই পাশে 2, 1, তারপরে এই পাশে হচ্ছে একটা কম থাকবে 6, 11, 18 এরকম থাকবে। তো তখন আমরা কি করব, এই দুইটা যখন নিব, শুধুমাত্র যেই ইয়েগুলো আছে এখানে কি বলছে যে সাম অফ অল ইভেন নাম্বারস, এই দুইটার মধ্যে ইভেন কোনটা 4, তাহলে শুধুমাত্র 4 উপরে যাবে আর কি। আবার হচ্ছে এবার এই দুইটার মধ্যে ইভেন কোনটা 2, তাহলে শুধু 2 উপরে যাবে। এখন দেখো এই দুইটাই আবার ইভেন না, তাহলে এই দুইটাকে যোগ করব। যদি দুইটা ইভেন হয় তাহলে কি, এই যে সাম করতে হচ্ছে, তাহলে সাম করব, সাম করলে আসবে 6। আবার এই পাশ থেকে আমি জানি না 6 একা থাকবে নাকি 11 আর 18, যাই হোক আমি জাস্ট অ্যাজিউম করে নিলাম 6 একা থাকবে। ওয়েট, আচ্ছা হ্যাঁ, সো 6 আর 11, না 6 মেবি একা থাকবে, জেড জেড। সো 11 আর 18-র মধ্যে ইয়ে হচ্ছে 18, অ্যান্ড 18 আর 6 যোগ করলে হবে হচ্ছে 24, 24 আর 6 যোগ করলে হবে হচ্ছে 30। সো আমার সাম অফ অল ইভেন নাম্বারস কত আসবে, 30 আসবে। আমি কি বুঝাইতে পারছি? এভরিওয়ান, আরেকজন তো পাগল হয়ে যেতেছে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা হইলে আমি একটু মিনিমাম সাবারের সামটা দেখাইতে যাচ্ছিলাম, কজ এটা হচ্ছে ইয়েতে সলভটা নাই। এটা বলতে গেলে ফুললি ম্যাক্সিমাম সাবারের সামের মতোই, জাস্ট আমরা মিনিমাম নাম্বারটা নিব। তো এটা কিভাবে করব, এটা করার সময় আবার হচ্ছে আমাদের ডিভাইড অ্যান্ড কনকার দেখানো হবে, তো সো আই গেস আরও বুঝতে সুবিধা হবে। তো আমরা ফার্স্ট অফ অল এই আমাদের যেই ইয়েটা আছে কি বলে লিস্টটা আছে, এই লিস্টটা নিয়ে কাজ করব। এই লিস্টটা নিয়ে কাজ করার সময় একটা মিনিট, একটা স্ক্রিনশট তুলে নেই, কপি, কন্ট্রোল ভি। আচ্ছা, সো আমাদেরকে যেটা করতে হবে এখানে এভাবে লিখতে হবে যে, আচ্ছা ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম আমরা এভাবে লিখতাম যে এম এস এ, তো মিনিমাম সাবঅ্যারে সামও আমরা এম এস এ দিয়েই লিখি, কজ মানে ম্যাক্সিমাম এম এম দুইটা সেমই। সো আমরা যেটা লিখবো যে এম এস এ ফার্স্টে আমাদের কত 1 থেকে 7, এটা জাস্ট লেন্থটা লিখলাম আর কি। আমাদের ইন্ডেক্স 1 থেকে শুরু করে, আচ্ছা 7 না তো, এটা কত, এটা না দেখে লিখে ফেলছি, এখানে হচ্ছে 10 তাই না, তাইলে 1 থেকে 10, ইন্ডেক্স 1 থেকে শুরু করে ইন্ডেক্স 10 পর্যন্ত ফার্স্টে এটা আছে। এখন আমরা কি করব, এটাকে ডিভাইড করব, 2 ভাগে ভাগ করে ফেলব। অবশ্যই ডিভাইড করলে যদি এটা বেজোড় হইতো তাহলে এক পাশে বেশি যেত এক পাশে কম যেত, যেহেতু জোড় আছে তাইলে আমরা কি করব, এই একদম মাঝ বরাবর ডিভাইড করে ফেলব। মাঝ বরাবর ডিভাইড করলে 1 থেকে 5 একটা ডিভিশন, আবার 6 থেকে 10 আরেকটা ডিভিশন হয়ে যাবে। তাইলে এখান থেকে কি আসবে, এম এস এ, এম কন্ট্রোল জেড, এম এস এ 6 থেকে, সরি কন্ট্রোল 1 থেকে শুরু করে 1,5, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। আবার এম এস এ মিনিমাম সাবঅ্যারের সাম 6 থেকে শুরু করে 10 পর্যন্ত। ওকে, আচ্ছা এখন আমাদের যেই ইয়েটা ছিল কি বলে এটাকে, লিস্টটা ছিল, সেটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা এই ভাগকে আবার ভাগ করব, এই ভাগকেও আবার ভাগ করব। সো এই ভাগকে কোথায় ভাগ করব, আমরা এই বরাবর ভাগ করে দিলাম। এই বরাবর ভাগ করে দিলে 1 থেকে 3 পর্যন্ত একটা, আবার 4 থেকে 5 পর্যন্ত একটা, তাহলে আমরা আবার এই পাশে ভাগ করব 2 ভাগে। তাহলে এম এস এ 1 থেকে 3 1,3, আবার এম এস এ 4 থেকে 5 হয়ে গেল। অ্যান্ড এই পাশে যেটা করব সেটা হচ্ছে আবার এই পাশে এই বরাবর ভাগ করে দেব, তাইলে 6 থেকে 6, 7, 8, আর 9 থেকে 10, তাইলে এম এস এ এখানে হচ্ছে এম এস এ 6 থেকে 8, আর এম এস এ 9 থেকে 10। আমরা জাস্ট ডিভাইড করতেছি, হ্যাঁ। তো
কতক্ষণ ডিভাইড করব, যতক্ষণ পর্যন্ত না আমরা একদম সিঙ্গেল এলিমেন্ট পাবো। যেমন এটাকে আবার ডিভাইড করলে কি হবে, এই বরাবর ডিভাইড করব, এই বরাবর ডিভাইড করলে 1,2 আর হচ্ছে 3,3 পাবো। এই যে আমরা আস্তে আস্তে সিঙ্গেল এলিমেন্ট পাওয়া শুরু করেও দিছি। সো এই বরাবর ভাগ করলে MSA 1,2 আর এখান থেকে আরেকটা ভাগ আসবে MSA 3,3। আবার সেমভাবে এটাকেও আবার একটু ভাগ করব, এইটাকেও ভাগ করলে কি হবে, MSA 4,4 একটা হবে, 5,5 একটা হবে। তাহলে MSA 4,4 MSA 5,5। সেমভাবে এইটাকেও আমি লাস্ট বারের মতো ডিভাইড করে নেই। MSA 1,1 আর হচ্ছে MSA 2,2,2। ওকে, এই গেল এই পাশেরটা। দেন হচ্ছে আবার এই পাশে আসলে সেম ভাবেই MSA 6,7 MSA 8,8। দেন আবার এটা দুই ভাগে ভাগ করলে MS কন্ট্রোল ZZ MSA 6,6 MSA 7,7 7,7। আচ্ছা, আর এই পাশে জাস্ট কি হবে, 9,9 আর 10,10 হয়ে যাবে। তো এই পাশে হবে দুইটা MSA 9,9 আর হচ্ছে MS কন্ট্রোল ZZ S কন্ট্রোল Z SA 10,10। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটার জাস্ট মান বসায় দিতে হবে। তো আমাকে জাস্ট ইন্ডেক্স অনুযায়ী, সো একের যে ইন্ডেক্সটা আছে এইটার মান কত, 3, হচ্ছে, আচ্ছা আমি জাস্ট এই জিনিসটাকে নিচে নিয়ে যাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সো আচ্ছা, 3 -5 -2 এই পাশেও তো বের করা ছিল, 4 এর কত করতেছে, বি করতেছি। আচ্ছা, 3 -2, তাইলে হচ্ছে এটার মান হচ্ছে 3 কন্ট্রোল জেড 3, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে -4 আর 6, -4 আর হচ্ছে 6, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 3 কন্ট্রোল জেড, এটা হচ্ছে 3, হচ্ছে -5, এটা হচ্ছে 2। এখন আমার মিনিমাম সাবঅ্যারে সাম করার জন্য, আচ্ছা ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম আর মিনিমাম সাবঅ্যারে সাম মোটামুটি একই, জাস্ট ম্যাক্সিমামের সময় আমরা ম্যাক্সিমামটা নিব আর মিনিমামের সময় মিনিমামটা নিব। আমরা এখন মিনিমামটা করতেছি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, এই দুইটার তো সংখ্যা আছে, এখন আমাকে 3 আর -2কে যোগ করতে হবে। 3 আর -2 যোগ করলে আমরা পাই হচ্ছে 1, 1কে এইখানে লিখব। এখন এই যে এই তিনটা ভ্যালু পাইছি না, 1, 3 আর -2, এটার মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা সেটাই শুধুমাত্র উপরে যাবে। আমরা দেখতেছি সবচেয়ে মিনিমাম হচ্ছে -2, তাইলে -2, এটার ইয়েটাও ইন্ডেক্সটাও লিখে দিব 2,2। ঠিক আছে, -2টা উপরে যাবে, ভালো কথা। -2 গেল, সেম গোজ হিয়ার অ্যান্ড অলসো হিয়ার। সো এখানে যেহেতু -2 গেছে, -2 আর -5কে যোগ করলে আমরা পাই হচ্ছে 3, তাইলে এখানে 3 আসবে। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে মিনিমামটা যাবে, সেটা এখনও -2ই আছে, তাইলে -2, এটার যে ইন্ডেক্সটা 2,2, এটা দিয়ে দিব। আবার এখানে -4 আর 6কে যোগ করলে আসে হচ্ছে 2, এটার সবচেয়ে মিনিমাম কোনটা, -4, তাহলে -4 আর এটার ইন্ডেক্সটা হচ্ছে 4,5, এটা দিয়ে দিব। সরি 4,5 না, সরি 4,4। আচ্ছা, সো এটাও আবার যদি এই দুইটা যোগ করি, এই দুইটা যোগ করলে কত আসে, -6 আসে।
-6 অ্যান্ড এই -6 এর ইন্ডেক্সটা কি হবে? এই -6 এর ইন্ডেক্সটা হবে এই দুইটার যে রেঞ্জটা আছে সেটা। তাহলে হচ্ছে 2 থেকে শুরু করে 4, তাহলে 2,4 হবে। ঠিক আছে, আবার এই পাশেও আচ্ছা এখান থেকে তাহলে কি উঠবে? এই তিনটার থেকে। মুশফিক, হ্যাঁ, এখানে ভুলাইছে কোনো? ওই যে -6 6 কেন নিলাম? এখানে তো সবচেয়ে মিনিমাম হচ্ছে -4 না, তো -4 নেব না। আচ্ছা না না, সো মেইন জিনিসটা যেটা হচ্ছে যে এই যে নিচের যে দুইটা সংখ্যা আছে এই দুইটাকে যোগ করতে হবে, যোগ করে আমার এই জায়গায় রাখতে হবে। আমাদের জিনিসটা কি? মিনিমাম সাব অ্যারে সাম। তাহলে আমাদের সাব অ্যারেগুলোকেও দেখতে হবে, এরা এক একটা নিজেরা এক একটা সাব অ্যারে, আবার এদের একটা সামও আছে। এই তিনটা জিনিসের মধ্যে থেকে যেটা সবচেয়ে মিনিমাম সেইটাকে আমরা নিব। সো এখানে যেমন এই যে এই ওয়ানটা কোথা থেকে আসছে? এই দুইটা, আমার একটা জিনিস ভুল হয়েছে, এখানে ইয়েগুলো লিখে দেওয়া উচিত ছিল যে এটা আসলে আসছে কোথা থেকে। 1,2 মানে 1 আর 2 এই দুইটা ইন্ডেক্স মিলে যে সাব অ্যারেটা হয়েছে ওই সাব অ্যারেটার সাম হচ্ছে 1। এখন এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাকে আমরা নিব -2। ওকে। আচ্ছা, সেম গোজ হিয়ার। এখানে আমার -2 আর -4 এই দুইটার যোগফল হচ্ছে -6। মানে কি? এই যে -2 থেকে 2 থেকে 4 এই ফুল যেই সাব অ্যারেটা আছে এইটার যোগফল হচ্ছে -6 অ্যান্ড এইটার যেই হচ্ছে কি বলে এটাকে বলে রেঞ্জটা, এটা হচ্ছে 2,4। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -6, তাহলে -6ই উপরে যাবে 4। সেমভাবে আমরা এই পাশ থেকেও একটু আগাইতে থাকি। সো -1 -2 দুইটা যোগ করলে -3 হবে অ্যান্ড এটার ইয়ে হবে 6,7 অ্যান্ড এটাই যেহেতু সবচেয়ে ছোট তাহলে এটাই উপরে যাবে -3 6,7 অ্যান্ড -3 আর -3 যোগ করলে 0 হয়ে যায় অ্যান্ড এই তিনটার মধ্যে সবচেয়ে ছোটকে -3, তাহলে -3 উপরে যাবে -3 6,7। আবার এই পাশ থেকে আসি, -5 -2 যোগ সরি -5 + 2 যোগ করলে -3 হয়, সবচেয়ে ছোট হচ্ছে -5 9,9 -5 9, আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট ছিল, হ্যাঁ। ক্রসিং সাবের একটা কনসেপ্ট ছিল। আচ্ছা, এই যে আমরা যে দুইটা যোগ যোগ করতেছি না, এটাকেই বলতেছি ক্রসিং সাম। এই যোগফলটার নাম হচ্ছে ক্রসিং সাম। আচ্ছা আমি না এইটা দেখানোর পরে সাব অ্যারে সাম নিয়ে একটু আলোচনা করে দিব আই গেস, তাহলে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো এই -3 আর -5 এই দুইটা আবার যোগ করলে হচ্ছে আসে -8, যেটার রেঞ্জ হচ্ছে 6 থেকে শুরু করে 9 পর্যন্ত। ঠিক আছে, আবার -8 আর -6 এগুলারে যদি যোগ করি তাহলে হচ্ছে আসবে কত 14 -14, যেটা রেঞ্জ হচ্ছে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে আমার এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে -14 অ্যান্ড এটা সাব অ্যারেটা হচ্ছে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত z। এই যে এখান থেকে শুরু করে 9 পর্যন্ত মেবি এই পুরাটুকুকে যোগ করলে আমরা পাই কি? আমরা পাই হচ্ছে -14 পাই, -14 অ্যান্ড এটাই হচ্ছে আমার মিনিমাম সাব অ্যারে সাম। আচ্ছা, সো নিয়মটা কি বুঝতে পারছি? নিয়মটা কিন্তু একদম সহজ, যে আমরা একদম ডিভাইড করতে 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 একদম ক্ষুদ্রতম যেই ভ্যালুতে যাওয়া যায় 1,1 একদম পার ইন্ডেক্স অনুযায়ী ওইখানে যাব, গিয়ে মানগুলো দেখব। এবার দুইটা মানকে যোগ করে ক্রসিং সাম বের করব। এবারে তিনটা মান যেটা পাবো এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট যেটা ওটাকে উপরে উঠায় দিব। প্রত্যেক ক্ষেত্রে এরকম করব, করতে 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 আমরা একটা সাব অ্যারে সাম, মিনিমাম সাব অ্যারে সাম পেয়ে যাব। যদি বলে এখানে যদি বলতো যে ম্যাক্সিমাম, তাইলে আমরা এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা, ম্যাক্সিমাম কোনটা 3, এই 3কে উপরে উঠাইতাম। সো মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমামের মধ্যে পার্থক্য এইটুকুই জাস্ট, যে হচ্ছে যদি ম্যাক্সিমাম বলে তাহলে ম্যাক্স যেটা সেটাকে উপরে উঠবে, আর মিনিমাম বলে যেটা মিন সেটা উপরে উঠবে। এখন সাব অ্যারে সাম নিয়ে যদি আমি একটু বলতে চাই তাহলে হচ্ছে লেটস সে আমার একটা ইয়ে আছে, অ্যারে আছে
3 কমা মাইনাস 2 কমা 5 কমা 4 কমা মাইনাস 1, সরি মাইনাস 4 কমা মাইনাস 1, ঠিক আছে। এটা এখন এইটার সাব অ্যারেগুলা কি কি হইতে পারে? এটা সাব অ্যারে, আচ্ছা বেশি নিয়ে নিছি, আরও কম নেই, এটা বাদ দেই, এটা বাদ দেই। এই মাইনাস 3 কমা মাইনাস 2 কমা মাইনাস 4, এটা একটা অ্যারে। এটা সাব অ্যারেগুলা কি কি হইতে পারে? এটা সাব অ্যারে একটা হইতে পারে 3 নিজেই একটা সাব অ্যারে হইতে পারে। 3 কমা মাইনাস 2 কন্ট্রোল জেড জেড মাইনাস 2, এইটা একটা সাব অ্যারে হইতে পারে। আমার -2 -4 একটা সাবজেক্ট। হ্যাঁ 3 কমা মাইনাস 2 মাইনাস 4 একটা সাব অ্যারে হইতে পারে। হ্যাঁ, আবার এটা হচ্ছে আমি 3 থেকে শুরু করছি, এখন আমি আবার -2 থেকে শুরু করব। -2 থেকে শুরু করলে -2 নিজে একটা সাব অ্যারে হইতে পারে। -2 কমা -4 -2 কমা -4 এটা একটা সাব অ্যারে হইতে পারে। আবার আমি 4 থেকে শুরু করলে -4 নিজেই একটা সাব অ্যারে হইতে পারে। ওকে, আচ্ছা ভালো কথা। এখন আমি কি করব, আমাকে কি বলছে মিনিমাম সাব অ্যারে সাম। এই যে এই সাব অ্যারেগুলার সবচেয়ে মিনিমামটা আমি নিব। এইটার মিনিমাম তো এটা নিজেই, কিছু করার নাই, 3 কন্ট্রোল জেড 3। দেন এইটার মিনিমাম কি? এটার মিনিমাম হচ্ছে -2। দেন এটার মিনিমাম কি? এটার মিনিমাম হচ্ছে -4 কন্ট্রোল জেড জেড -4। এটার মিনিমাম কি? এটার মিনিমাম হচ্ছে -2। দেন এটার মিনিমাম কি? এটার মিনিমাম হচ্ছে -4 অ্যান্ড এটার মিনিমাম হচ্ছে -4। তাহলে এই যে সাব অ্যারে থেকে কিভাবে মিনিমাম বের করতে, এটা বুঝে গেছে। এই যে আমার 3 কমা -2 মানে কি, এই যে এইটুক নিয়ে আমি একটা সাব অ্যারে বানাইছি, তাই না? এই যে 3 কমা -2 এইটা নিয়ে আমি একটা সাব অ্যারে বানাইছি। এখন এই সাব অ্যারের থেকে আমি মিনিমাম বের করতে পারি, অথবা এই সাব অ্যারের সামের মধ্যেও আমার মিনিমামটা থাকতে পারে। যেমন এখানে হচ্ছে 3 আর -2 এই দুইটা যদি আলাদা আলাদা সাব অ্যারে হয়, এই দুইটার থেকে মিলায়ে আমি একটা সাব অ্যারে সাম বানাইতে পারি। মানে কি, আইদার 3 আছে অথবা -2 আছে আলাদা আলাদা, অথবা 3 কমা যে -2 আছে এটা একটা দুইজন মিলে একটা সাব অ্যারে হয়ে এইটার হচ্ছে, এটা যদি আরও মিনিমাম হয় এটার ভ্যালু কত আসবে? 1 আসবে। তাহলে ওইটাকেই ইয়ে করব, নিয়ে নিব। তাইলে এখানে যেহেতু আমার সবচেয়ে ছোটটা কোনটা আসছে, -2 আসছে, আমি -2টাকেই নিছি। বুঝা গেছে নিয়মটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, সো এইটাই মোটামুটি হচ্ছে ছিল ওভারভিউ টাইপের। আমাদের যেই কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেনটা সলভ করলে মোটামুটি যেই টপিকগুলো আছে সবগুলাই কাভার্ড হয়ে যায় আর কি, ঠিক আছে। অ্যান্ড এইটা ছাড়া আর তেমন কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তাও কি কারো কি কোনো কোয়েশ্চেন আছে টুকটাক? এটার মধ্যে আমরা সব টপিকই মোটামুটি কভার করে দিছি। যেমন হচ্ছে এখানে টাইম কমপ্লেক্সিটি থেকে শুরু করে যেই কি জানি বলে এটাকে, কি একটা ইকুয়েশন, ডিভাইড অ্যান্ড কনক্যুরের জেনারেল ইকুয়েশন অ্যান্ড আদার্স যেই ইকুয়েশন সলভিংগুলো আছে ওগুলো দেখছি। দেন হচ্ছে হাফ ম্যান এনকোডিং দেখছি, অ্যাক্টিভিটি সিলেকশন দেখছি। দেন হচ্ছে এই কয়েন চেঞ্জ মেথড দেখছি। দেন এখানে হচ্ছে এই ডায়নামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে 0-1 ন্যাপস্যাকের মাধ্যমে কীভাবে এটা সলভ করতে হয় এটা দেখছি। এটা কি ডিভাইড অ্যান্ড কনকারের মাধ্যমে দেখছি। এটাও হচ্ছে সেমভাবে ডিভাইড অ্যান্ড কনকারের মাধ্যমে মিনিমাম সাবের সামটা বের করছি। সো মোটামুটি সব টপিকই আমি টাচ করে করে গেছি। তাও যদি হচ্ছে পরে গিয়ে কোনো হচ্ছে কনফিউশন আসে আমাকে নক করতে পারবা যে কেউই, মেসেঞ্জারের মাধ্যমে হয়তো ভয়েস মেসেজ পাঠিয়ে দেবো বা কোনো একভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব যদি মানে ফ্রি থাকি। আমারও আবার এক্সাম চলতেছে সেম টাইমেই, সো এটা একটা প্যারা হয়ে যায় আর কি, মাঝে মাঝে অনেক সময় রিপ্লাইটা দিতে দেরি হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাইলে আজকে এখানেই শেষ করব। অ্যান্ড এই বোর্ডটা হচ্ছে, এটা কি, হ্যাঁ ওকে। সো এই বোর্ডটাও আমি শেয়ার করে দিতেছি। এই বোর্ডটা বেশি টাইম থাকবে না, এই বোর্ডটা মেবি হচ্ছে আর 10-12 বা 18 ঘন্টার মতো থাকবে। সো কারোর যদি এখানে গিয়ে স্ক্রিনশট নিতে হয় এখনই একটু স্ক্রিনশট নিয়ে নিও। আমি বোর্ডটা হচ্ছে ইয়েতে দিয়ে দিতেছি, এই চ্যাট বক্সে দিয়ে দিতেছি। আচ্ছা, আর কার কি কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আজকে এইটুক পর্যন্তই সেশনটা রাখি, দেন হচ্ছে আমি রেকর্ডিংটাও প্রোভাইড করে দেব গ্রুপে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।